সাবস্টেন্সেস, মানে আমি যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ট্রোডিউস করি এনভায়রনমেন্টে, সেটাও এনভায়রনমেন্টাল পলিউশন। আবার আমি কোনো সাবস্টেন্স ইন্ট্রোডিউস করলাম না, কিন্তু কোনো এনার্জি ইন্ট্রোডিউস করলাম। আমি এক্সাম্পলও দিয়েছি যে যদি তাপ শক্তি বা অত্যন্ত লাউড কোনো শব্দ, এটাও এনভায়রনমেন্টে ইন্ট্রোডিউসড হয় এনভায়রনমেন্টে, তাহলে সেটাও এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে এখানে মূলত এনভায়রনমেন্টাল পলিউশনের একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা, তার আগে এনভায়রনমেন্টের একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা। এটা খুবই সহজ জিনিস, এটা নিয়ে আমরা খুব বেশি সময় আসলে ব্যয় করতে চাই না। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা ডেফিনিশন, আমি এটা নিয়ে একটু কথা বলছিলাম যে তুমি এনভায়রনমেন্টাল পলিউশন পড়ছো, এখানে দুইটা টার্মের ব্যাপারে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারতে হবে। একটা হচ্ছে পলিউটেন্ট, একটা হচ্ছে কন্টামিনেন্ট। তো তুমি দেখো, পলিউটেন্ট হচ্ছে সেটা যেটা পরিবেশের নিজে নিজে ছিল না, ন্যাচারালি অকারিং প্রডিউসড হয়েছে। যেমন ধরো তুমি রেফ্রিজারেটর যখন বানালে, রেফ্রিজারেটরে ফ্রেয়ন ব্যবহার করছো, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বনস, এটা পরিবেশে ছিল না। তোমার এসি থেকে, তোমার রেফ্রিজারেটর থেকে, এগুলো পরিবেশে ইন্ট্রোডিউসড হচ্ছে। তাহলে তুমি বলছো যে সিএফসি হচ্ছে পলিউটেন্ট, আর কন্টামিনেন্ট হচ্ছে যেটা এনভায়রনমেন্টে ছিল আগে থেকেই, কিন্তু একটা একটা সেফ লিমিটের মধ্যে ছিল। যেমন আমরা বলতে পারি, আজকে আমরা কার্বন ডাই অক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলছি, আমরা বলছি এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, এই কথা বলছি। কিন্তু তুমি দেখো, কার্বন ডাই অক্সাইড কি পরিবেশে থাকবে না? তাহলে অবশ্যই পরিবেশে থাকবে, কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড পারমিসিবল লিমিটটা ক্রস করে যাবে না, ততক্ষণ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য হার্মফুল না। আমরা ততক্ষণ পর্যন্ত কার্বন ডাই অক্সাইডকে কন্টামিনেন্ট বলছি না। যখন যে লিমিটটা, অর্থাৎ যে ঘনমাত্রায় তার থাকার কথা বাতাসে, সেটা যখন ক্রস করে যাচ্ছে, আমরা তখন তাকে কন্টামিনেন্ট বলছি। এই যে পলিউটেন্ট এবং কন্টামিনেন্ট, এই দুইটা টার্ম, পলিউটেন্ট হচ্ছে সেটা যেটা পরিবেশে ছিল না, নতুন করে ইন্ট্রোডিউসড হলো এবং পরিবেশের ক্ষতি করলো, সেটা হচ্ছে পলিউটেন্ট। আর কন্টামিনেন্ট হচ্ছে সেটা যেটা আগে থেকে পরিবেশে ছিল কিন্তু কম মাত্রায় ছিল, ফলে পরিবেশের ক্ষতি করছিল না, এখন মাত্রা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের ক্ষতি করছে। তাহলে পলিউটেন্ট এবং কন্টামিনেন্ট, এই দুইটা টার্ম সম্পর্কে একটু আমরা পরিচিত হলাম। আমি এই স্লাইডটা নিয়ে একদমই কথা বলতে চাই না, আমরা কয়টা পলিউশন পড়েছি তার একটা লিস্ট, মূলত এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল, নয়েজ, থার্মাল, তার মধ্যে আজকে বিশেষ করে যেটা পড়ার সেটা হচ্ছে ওয়াটার পলিউশনের পার্টটা। তো ওয়াটার পলিউশনের পার্টটাতে দেখো আমরা আবারও ওই মানে জানা কথাবার্তা, যেমন এই টার্মগুলা তোমরা জানো, বলো। আমি যে ওয়াটার পলিউশনের দুইটা সোর্স লিখেছি, ন্যাচারাল সোর্স আর অ্যানথ্রোপোজেনিক সোর্স। এই অ্যানথ্রোপোজেনিক শব্দের অর্থ কি? অ্যানথ্রোপোজেনিক শব্দের অর্থ কি? মানুষের দ্বারা যেসব মানে মানুষের দ্বারা সৃষ্ট, তাই না? মানব সৃষ্ট সৃষ্ট যে কারণগুলো। মানব সৃষ্ট। তাহলে এটা সয়েল পলিউশনের সোর্স, ন্যাচারাল সোর্স হতে পারে, অ্যানথ্রোপোজেনিক সোর্স হতে পারে। এটা ওই খুবই সিমিলার, লাইক হচ্ছে আমাদের এয়ার পলিউশনের ক্ষেত্রে আমরা যেগুলো পড়েছিলাম। আবার এই মেজর যে পলিউটেন্ট গুলো আছে, সেগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। দেখো তুমি, অর্গানিক পলিউটেন্টের মধ্যে আছে পেস্টিসাইডস, ফার্টিলাইজার, সয়েলস, এগুলো কিছু এক্সাম্পলস। এখানে আমরা একটা টার্ম লিখেছি যে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস। এই যে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট, এই টার্মটার সাথে একটু কম পরিচিত তোমরা। এটার একটা এক্সাম্পলও দিয়েছি আমি, দেখো উপরে, ডিডিটি, এটাকে বলে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি। এটা একটা এক্সাম্পল, জাস্ট এটা পড়তে হবে না, জাস্ট এমনি তুমি যেন একটা পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট চোখে দেখতে পাও, সেজন্য এই ফিগারটা অ্যাড করা এখানে। তো পারসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে যেটা থেকে যায়, তাই না? তাহলে যে অর্গানিক পলিউটেন্ট গুলোকে ডিগ্রেড করা কঠিন, ভেঙে ফেলা কঠিন, সেগুলোই হচ্ছে আমাদের এই যে পিওপি। তারপর ইনঅর্গানিক পলিউটেন্ট, ইনঅর্গানিক অর্থাৎ জৈব না, অজৈব গুলোর মধ্যে কারা কারা ওয়াটারকে পলিউট করে, যেমন হেভি মেটালস এর কিছু এক্সাম্পলস, নাইট্রেটস, ফসফেটস। বায়োলজিক্যাল পলিউটেন্টস খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার পলিউটেন্টের মধ্যে, যে আমাদের সবগুলো ওয়াটার বর্ন ডিজিজের জন্য যে পলিউটেন্ট গুলো দায়ী, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, যেগুলো দায়ী। বেশিরভাগই ব্যাকটেরিয়া, অবশ্য বেশি আর কি, পানিবাহিত রোগের জন্য বেশিরভাগ ব্যাকটেরিয়া গুলোই দায়ী হয়ে থাকে।
আর সলিড ওয়েস্ট নিয়ে আমি লাস্ট ক্লাসেও তোমাদের সাথে কথা বলেছি যে তুমি সলিড অবস্থায় যাই ডিসপোজ করো তাই সলিড ওয়েস্ট আসলে। তো এখন পানির মধ্যেও যদি তুমি সলিড অবস্থায় কাউকে ডিসপোজ করে দাও সেটা পানিকে পলিউট করবে। ফলে সলিড ওয়েস্ট পলিউশন এটা ওয়াটার পলিউশনের সাথে যেভাবে রিলেটেড, এয়ার পলিউশনের সাথেও সেভাবে রিলেটেড, সেটা সয়েল পলিউশনের সাথেও রিলেটেড। ফলে এটা এটা একটা খুবই জেনারেল একটা স্লাইড, এটা আমি না পড়ালেও তোমরা পড়তে পারো আসলে, এটার জন্য আমাকে প্রয়োজন হয় না। আমরা এই প্রসেসটার কথা বলতে চাচ্ছি, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। আমরা এটাকে এইভাবে বলেছিলাম, তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম এইভাবে বলেছিলাম যে তুমি যদি দেখো কৃষি জমির আশেপাশে, ধরো এগ্রিকালচারাল যে ফিল্ডস গুলো থাকে তার আশেপাশে অনেকগুলো আমাদের ওয়াটার বডি থাকতে পারে, যেমন জলাশয় থাকতে পারে, যে কোনো দিঘি থাকতে পারে, পুকুর থাকতে পারে, নদী থাকতে পারে, ছোটখাটো বড় নদী থাকতে পারে। এখন তুমি সেই এগ্রিকালচারাল যে ফিল্ড সেখানে তোমার ক্রপস যেন ভালো হয়, ফসল যেন ভালো হয়, সেজন্য অবশ্যই তুমি সেখানে ফার্টিলাইজার অ্যাপ্লাই করবে, সেখানে তুমি পেস্টিসাইডস দেবে, হার্বিসাইডস দেবে, ইনসেকটিসাইডস দেবে, অনেক কিছু দিতে পারো। আমি ধরলাম তুমি ফার্টিলাইজার দিচ্ছ, সেই ফার্টিলাইজার মানে সারের কথা বলছি আমি। ধরো তুমি ইউরিয়া সার দিচ্ছ বা ট্রিপল সুপার ফসফেট দিচ্ছ, এরকম যাই দাও না কেন তুমি দেখবে সেখানে আহ, কিছু নিউট্রিয়েন্টস, যেমন তুমি ইউরিয়া দিলে নাইট্রোজেন থাকবে, ট্রিপল সুপার ফসফেট দিলে ফসফরাস থাকবে। অর্থাৎ আমরা কিছু পুষ্টি উপাদান আসলে উদ্ভিদকে সরবরাহ করি সারগুলো দেওয়ার মাধ্যমে। তো ঠিক আছে, উদ্ভিদের জন্য সেই পুষ্টি উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা সরবরাহ করি। কিন্তু ধরো যে মাটিতে দেওয়ার পর কিছু সার যে রয়ে গেল, যে যে পুষ্টি উপাদানগুলো এখনো উদ্ভিদের মাধ্যমে অ্যাবজর্ব হলো না, সে অবস্থায় বৃষ্টি হওয়ার পর এই পুষ্টি উপাদানগুলো বৃষ্টির পানির সাথে যদি জলাশয়ে গিয়ে পড়ে, দিঘিতে গিয়ে পড়ে, নদীতে গিয়ে পড়ে, তাহলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে ওই যে ওয়াটার বডিটাতে এটা গিয়ে পড়লো, সেই ওয়াটার বডিটাতেও কিছু পুষ্টিপানা জন্মে গেছে। তো ঠিক আছে, ওয়াটার অ্যাকোয়াটিক প্ল্যান্টস জন্মাবে, এটা খুবই স্বাভাবিক, জন্মাক। তাতে আমাদের সমস্যা হলো কই? সমস্যাটা এখানে হলো যে এদের লাইফ স্প্যান খুব কম হয়। লাইফ স্প্যান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ওরা খুব অল্প দিন বাঁচে বেশিরভাগই। তো অল্প দিন যদি বেঁচে থাকে, কয়েকদিন পরেই তারা মারা যাবে। ঠিক আছে, মারা গেল, তাতে সমস্যা কি? তাতে সমস্যা হচ্ছে ওরা যখন মারা যায় ওদের বডি গুলোকে ডিকম্পোজ করবে পানিতে থাকা মাইক্রো অর্গানিজমস। তো ডিকম্পোজ করা মানে হচ্ছে ভেঙে ফেলা ওদের। তাহলে ধরো যে গাছটা মরে গেল সেই গাছটাকে ভেঙে ফেলবে, কে ভাঙবে? মাইক্রো অর্গানিজমস ভাঙবে। তো মাইক্রো অর্গানিজমস ভেঙে ফেলার সময় পানিতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন গুলোকে ব্যবহার করে, এটা হচ্ছে সমস্যা। এখন পানিতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনকে যদি ব্যবহার করে ফেলে, তাহলে সেই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অক্সিজেনের পরিমাণ কমে গেলে আমরা বলি যে সেখানে অক্সিজেনের শূন্যতা সৃষ্টি হয় বা ডেড জোন। দেখো আমরা এখানে ডেড জোন নামে একটা শব্দ লিখেছি, যে ডেড জোন সৃষ্টি হয়। এই পুরো ব্যাপারটাকে আমরা বলেছি ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন জিনিসটা হচ্ছে আসলে অক্সিজেনের শূন্যতা সৃষ্টি হওয়া। এবার কেন সৃষ্টি হলো সেটা তুমি তার ব্যাকগ্রাউন্ড চেক করো, কেন সৃষ্টি হলো। সৃষ্টি হলো কারণ সেই অক্সিজেন ব্যবহার করে মাইক্রো অর্গানিজম গুলো ওই মরে যাওয়া অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলোকে ডিকম্পোজ করেছে। এখন হঠাৎ করে এতগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্টস কোত্থেকে আসলো? আসলো কারণ ওই ওয়াটার বডিতে নিউট্রিয়েন্টস বেড়ে গেছে। নিউট্রিয়েন্টস যদি বেড়ে যায় তাহলে বেশি অ্যাকোয়াটিক প্ল্যান্টস তৈরি হবে, ওখানে বেশি অ্যাকোয়াটিক প্ল্যান্টস জন্মাবে। এই পুরো প্রসেসটাকে ইউট্রোফিকেশন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। এই ব্যাপারে কারো কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, নাহলে আমি সামনের দিকে আগাবো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, সামনে গেলাম। আচ্ছা, এটা খুব সিম্পল একটা, আমরা দেখো আমরা পড়ছি কিন্তু ওয়াটার পলিউশন, তাই না? ওয়াটার পলিউশন কিভাবে কিভাবে হতে পারে সেই টার্ম গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো টার্ম গুলো কথা বলার জন্য আমরা শুরুতে ইউট্রোফিকেশন নিয়ে আলোচনা করলাম, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ওয়াটার পলিউশন। আমরা আরেকটা ওয়াটার পলিউশনের আরেকটা টাইপ নিয়ে আলোচনা করছি, অ্যাসিড মাইন ড্রেনেজ। দেখো তোমরা আসলে মাইন মানে কি এটা কি বোঝো কিনা আমি জানি না। মাইন শব্দের অর্থ হচ্ছে খনি, তাই না? খনি। তো খনিতে পাওয়া যায় আকরিক। আকরিক, এই আকরিক কাকে বলে কেউ জানো? যারা ক্লাস করেছো তারা ছাড়া, যারা ক্লাস করোনি আমার প্রথম ক্লাসটা, তাদের মধ্যে স্যার হুম, আকরিক হচ্ছে স্যার যেই খনিজটা মানে
আমাদের জন্য লাভজনক হবে সেই খনিজটাকে আকরিক বলা হয়। হ্যাঁ মানে আকরিক, হ্যাঁ ও ঠিকই বলেছে, আবু সাইদ ঠিকই বলেছে। আমি একটু আরেকটু অ্যাড করি ওর সাথে। মানে ধরো আমরা আয়রনকে চাই, ধরো হ্যাঁ আমরা আয়রনকে এক্সট্রাক্ট করতে চাই। এখন প্রকৃতিতে আয়রনটা আয়রন হিসাবেই থাকবে এমন কোনো কথা নাই। প্রকৃতিতে তুমি যেভাবে পেতে পারো সেটা হচ্ছে আয়রনের একটা যৌগ হিসাবে আয়রনকে পেতে পারো। যেমন তুমি এই যে আয়রন পাইরাইটস হিসাবে পেতে পারো, FeS2 হিসাবে পেতে পারো। এখন সেখান থেকে তুমি তোমার সুবিধা মতো তুমি আয়রনকে আলাদা করে নেবে। ফলে এই এই যে আয়রন পাইরাইটস এর যে যৌগটা FeS2, এটাকে আমরা বলছি এটা একটা আয়রনের আকরিক। কেননা এটা একটা উপকারী কম্পাউন্ড যেখান থেকে আমি আয়রনকে আলাদা করতে পারবো। আবু সাইদ এই কথাটাই বললো যে যেটা আমাদের জন্য উপকারী হবে। উপকারী কোন সেন্সে হবে? এই সেন্সে যে এখান থেকে আমরা আয়রনকে আলাদা করতে পারবো। ফলে এই যে দেখো, আমরা ধরো কোন একটা খনিতে এরকম আকরিক আছে, উল্টা করে বললে আকরিক যেখানে থাকে মূলত আমরা সেটাকেই খনি বলে থাকি, তাই না? তাহলে একটা খনিতে ধরো কিছু আকরিক আছে, এখন সেখানে কোনো কারণে অ্যাসিড রেইন হলো, অথবা সরি নর্মাল রেইনই হতে পারে, অ্যাসিড রেইন হতে হবে কথা নাই, অ্যাসিড তৈরি হতে হবে। ধরো ওই আকরিকের আহ, মানে ওই খনিতে যেখানে আকরিক আছে সেখানে হচ্ছে আমাদের বৃষ্টি হলো, সেখানে অক্সিজেন আছে, এই বৃষ্টির পানি অক্সিজেনের সাথে এই আকরিকের বিক্রিয়ায় সেখানে অ্যাসিড তৈরি হতে পারে, অ্যাসিড তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই অ্যাসিড গুলো খনিতে তৈরি হওয়ার পর আবার বৃষ্টির পানিতে ধুয়ে যদি কোনো ওয়াটার বডিতে গিয়ে পড়ে, এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি অ্যাসিড মাইন ড্রেনেজ। অর্থাৎ মাইন থেকে অ্যাসিড তৈরি হয়ে ড্রেনেজের মাধ্যমে ওয়াটার বডিতে মিশবে। এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি অ্যাসিড মাইন ড্রেনেজ। খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, আমরা জাস্ট এই ডেফিনিশনটা একটু বুঝতে চেষ্টা করলাম। লিচিং শব্দের অর্থ হচ্ছে, আমি এটা বলেছিলাম যখন মানে ক্লাস এক্সাম্পল দিয়েছিলাম, যে তুমি ধরো আহ পানির মধ্যে আহ, যে হেভি মেটাল গুলো আজকে চলে যাচ্ছে সেগুলো হতে পারে যে সয়েল থেকে যাচ্ছে। তো সয়েল থেকে কিভাবে ওয়াটার বডিতে হেভি মেটাল গুলো ক্যারিড হচ্ছে, কিভাবে এটা কিভাবে ওই পর্যন্ত প্রবাহিত হচ্ছে, কিভাবে হচ্ছে বৃষ্টির পানির মাধ্যমে ধুয়ে ধীরে ধীরে যেতে পারে। আবার আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে যদি তুমি ভাবো যে আন্ডারগ্রাউন্ডেও আমাদের হেভি মেটাল গুলো চলে যাচ্ছে, আজকে কিভাবে চলে যাচ্ছে? ওই যে বৃষ্টির পানি হচ্ছে মাটির যে পোর গুলো আছে, ছোট ছোট ছিদ্রগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে বৃষ্টির পানি বলো বা যে কোনো পানি বলো, সারফেস ওয়াটার যদি সেগুলোর মধ্য দিয়ে পাস করে, তখন ওই যে হেভি মেটাল গুলো ছিল সেগুলোকে ধুয়ে ওই যে ওয়াটার বডিতে নিয়ে যাচ্ছে। এই এই প্রসেসটাকে লিচিং বলা হয়। তাহলে লিচিং আসলে কিছুই না, লিচিং হচ্ছে কিছু টক্সিক কেমিক্যাল ওয়াটারে ডিজলভ হয়ে যাচ্ছে, ওয়াটার পর্যন্ত ক্যারিড হয়ে, ওয়াটার পর্যন্ত প্রবাহিত হয়ে ওয়াটারে ডিজলভ হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে আমরা লিচিং বলছি। এখন তুমি দেখো, তুমি যখন একটু বড় হবে আর একটু সফিস্টিকেটেড কিছু আহ, পড়াশোনা করবে, তখন হঠাৎ করে তোমাকে এই লিচিং টার্মটা বলবে কেউ, তখন তোমাকে আর এইভাবে বলবে না যে হেভি মেটালটা পানির মাধ্যমে ধুয়ে প্রবাহিত হয়ে ওয়াটারে গিয়ে পড়ে, এত কিছু বলবে না, বলবে এটা লিচিং হয়ে গেছে এখানে। এখন এই লিচিং মানে কি এটা তখন তোমাকে বুঝতে হবে। তো এইটাই টার্মগুলো নিয়ে একটু আমরা আলোচনা করেছি। আমরা পরে যে এই পার্টটাতে মূলত যেতে চাই সেটা হচ্ছে, মানে যেটা আমাদের এই ক্লাসটার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে প্রিয়রিটি ক্রাইটেরিয়া অফ সারফেস ওয়াটার। প্রিয়রিটি ক্রাইটেরিয়া বলতে আমরা সারফেস ওয়াটার কখন পিওর হবে, কি কি গুণাগুণ থাকলে আমরা সারফেস ওয়াটারকে ভালো হিসাবে ট্রিট করতে, মানে ভালো হিসাবে সার্টিফাই করতে পারবো, এবং কি কি না থাকলে আমরা বলবো যে এই এই পানিটা ব্যবহারের উপযুক্ত না। সেটা নিয়েই, সেগুলোকে আমরা ক্রাইটেরিয়া বলছি এবং সেটা নিয়ে আমরা কথা বলতে চাই এখানে। প্রথমে আমরা শুরু করছি হার্ডনেস অফ ওয়াটার নিয়ে। তার আগে আমি ক্লাস যখন নিয়েছিলাম তখন একটা ইন্টারেস্টিং স্ট্যাটের কথা বলেছিলাম। এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে তো পানির আসলে কোনো অভাব নাই, তাই না? 71 ভাগ নাকি পানি, আমাদের 29 ভাগ হচ্ছে স্থলভাগ। তো 71 ভাগ পানি হলে পানির কোনো অভাব নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই পানির 97%ই লবণাক্ত পানি। তো 97%, 71 ভাগ পানি, দ্যাটস ট্রু, কিন্তু এই 71 ভাগ পানিকে যদি তুমি 100% ধরে নাও, তার 97% হচ্ছে লবণাক্ত পানি। তাহলে আর 3% যে আমাদের সারফেস ওয়াটার আছে, এই সারফেস ওয়াটারের মধ্যে এই 3% সারফেস ওয়াটারকে যদি তুমি 100% ধরে নাও, তাহলে এটারও প্রায় 90%-এরও বেশি এটা হচ্ছে মানে এটারও বিশাল একটা পার্ট আর কি। এটা কত পার্সেন্ট ঠিক জানি না, 80% এর বেশি এটা হচ্ছে দেখবা হচ্ছে বরফ হিসাবে জমে আছে।
তো বরফ হিসাবে যেটা জমে আছে, কোথায় জমে আছে বিভিন্ন, তুমি জানো যে অনেকগুলা আমাদের এরকম সমুদ্রের উপরে এরকম হচ্ছে আইসবার্গ থাকে, কিংবা তুমি ধরো যে অনেক তুষারপাত হয় অনেক জায়গাতে, অনেক জায়গাতে অনেক সবসময় বরফ জমে থাকে অনেকগুলো দেশে। তো এগুলো আমি মূলত যে কথাটা বোঝাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে আমাদের সারফেস ওয়াটার এর পরিমাণ তো এমনিতেই কম, মানে 71 ভাগের মধ্যে 97%ই তো লবণাক্ত পানি। 3% যে সারফেস ওয়াটার আছে ওই 3% সারফেস ওয়াটারও ইউজেবল অবস্থায় নাই। তার মধ্যে বেশিরভাগই হয় বরফ হয়ে জমে আছে, তুষার হয়ে জমে আছে, হিমবাহ হয়ে জমে আছে, অথবা তুমি দেখবা যে তার মধ্যে কিছু কিছু আবার পলিউটেড হয়ে অবস্থায় নাই। এই জন্য মানে সারফেস ওয়াটারকে টেক কেয়ার করা আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে আর কি। সেটার জন্য সারফেস ওয়াটারকে আলাদা করে পড়াশোনা করা দরকার। আমরা কখন সারফেস ওয়াটারকে আসলে পলিউটেড বলতে চাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলবো। আমরা ফার্স্টেই যে ক্রাইটেরিয়াটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। তো হার্ডনেস অফ ওয়াটারে যে কথাটা প্রথমে বলা সেটা হচ্ছে ওয়াটার যদি হার্ড হয় তাহলে ভালো না, অর্থাৎ তোমার ওয়াটার সফট হতে হবে। এখন হার্ডনেস অফ ওয়াটার বলতে কি বোঝায়? হার্ডনেস অফ ওয়াটার বলতে বোঝায় হলো যে সেই পানিটা ফেনা তৈরি করবে না সাবানের সাথে, সাবানের সাথে ফেনা তৈরি করবে না। তো ধরো যে কোনো পানি সাবানের সাথে ফেনা তৈরি করছে না, তাহলে তুমি সেই পানিকে হার্ড ওয়াটার বলবে, হার্ড ওয়াটার বলবে। আর হার্ড ওয়াটার হলে তোমার জন্য সেই পানিটা ইউজেবল থাকলো না, কারণ সেটা নিয়ে তুমি কিছু ওয়াশ করতে পারছো না। তো এখন আমাদের এই যে হার্ডনেস অফ ওয়াটার, এখানে দুই ধরনের হার্ডনেস আছে, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। হার্ডনেস অফ ওয়াটারটা কেন হয় সেটা হচ্ছে ওই পানিতে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের কোনো লবণ ডিজলভ থাকে তাহলে আমরা বলি যে সেটা হার্ডনেস কজ করে। ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়নই মূলত এটা কজ করে থাকে। এখন ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন কিভাবে হার্ডনেস কজ করে এটা নিয়ে কথা বলছি, এটা আমরা একটু পরে স্লাইডে যাই, আমরা এই স্লাইডে আবার ফিরে আসবো। তুমি একটু দেখো যে আমরা এটা আমি এই যে আজকে সকালবেলা অ্যাড করেছি কারণ আমি ক্লাসে এটা এঁকে বোঝাতে পেরেছিলাম বা এঁকে একটু দেখাতে পেরেছিলাম, কিন্তু এখানে আবার আঁকা আঁকি করা কঠিন, এই জন্য এই ফিগার গুলো আজকে সকালবেলা আবার এখানে অ্যাড করেছি। একটু দেখো যে আমাদের আহ যে সাবান থাকে, সাবানের সংকেত তোমরা জানো যে স্টিয়ারেট সল্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট হয়, মানে স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম স্টিয়ারেট। তো এখন সোডিয়াম স্টিয়ারেটের যে আমরা দুইটা পার্ট এখানে দেখাচ্ছি, একটা আর আর একটা সি ডাবল এন এ, দুইটা পার্ট। এর মধ্যে ওই যে যে আর যে পার্টটা সেটা হচ্ছে আমাদের টেইল বা লেজ আমরা বলে থাকি, আর বাকিটা হচ্ছে হেড। এখন এই যে টেইলটা, এটা আসলে সি ডাবল মাইনাস পর্যন্তই, আমি জানি না এখানে কেন শুধু মানে এই ফিগারে এটা পর্যন্ত কেন দিয়েছে আমি জানি না, কিন্তু আর সি ডাবল মাইনাস পর্যন্তই দেওয়া উচিত। যাই হোক, আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড না, আমি বলতে চাচ্ছিলাম এই যে তুমি পাশের ফিগারটা দেখো, ডান পাশেরটা দেখো, ডান পাশেরটা দেখো, ডান পাশে এই যে হেড গুলো যেগুলো এরকম গোল করে করে দেওয়া, এগুলোর সাথে এন এ প্লাস লেখা, অর্থাৎ এন এ প্লাসটাই হচ্ছে আমার মূলত হেড, আর আর এবং সি ডাবল মাইনাস পুরাটা হচ্ছে আমাদের টেইল। তো এখন এই আর সি ডাবল মাইনাস, আর সি ডাবল মাইনাস, এই আর সি ডাবল মাইনাস টেইলটাকেই এখানে এভাবে দেখানো হচ্ছে, এই যে হেডের সাথে যে দাগ দিয়ে দিয়ে এই যে একটু বাঁকা বাঁকা দাগ দিয়ে যেগুলো দেখানো হলো এগুলোকে আমরা টেইল বলছি এখানে। মূলত এই টেইল গুলোই ফেনা তৈরি করতে পারে, ফেনা তৈরি করতে পারে এই টেলগুলো। এই টেলগুলো মাইসেলি ফরমেশন নামে একটা মেকানিজমের মাধ্যমে ফেনা তৈরি করে। মাইসেলি ফরমেশন, এটা একটা মাইসেলি, আমি যে এটা দেখাচ্ছি এটা একটা মাইসেলি, মাইসেলি ফরমেশনের মাধ্যমে ফেনা তৈরি করে। এখন মাইসেলি ফরমেশনের মাধ্যমে ফেনা তৈরি করবে এই টেলগুলো, টেলগুলো অর্থাৎ আর সি ডাবল মাইনাস, আর সি ডাবল মাইনাস এই অংশটা, এই টেল, এই টেলগুলোই ফেনা তৈরি করবে। এখন কোনো কারণে যদি এই টেলগুলো ব্লকড হয়ে যায়, ব্লকড হয়ে যায়, যদি এই টেলগুলো কোনো কারণে ব্লকড হয়ে যায় তাহলে ফেনা তৈরি করতে পারবে না। এখন সমস্যা হচ্ছে এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যখনই থাকে তখন সেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলো ওই টেলটার সাথে রিয়াকশন করে। আমি তোমাকে এখানে একটু যদি এডিট করে একটু লিখে দেখাই, একটু দাঁড়াও, আমি যদি একটু লিখে দেখাই তাহলে মনে করো এখানে আমি একটু লিখি,
মনে করো ক্যালসিয়াম 2+, এটার সাথে আমাদের ওই যে যে টেলটা হচ্ছে ফেনা তৈরি করতে পারে তার বিক্রিয়া হচ্ছে। এই দেখ ক্যালসিয়াম 2+ এর সাথে যেই টেলটা ফেনা তৈরি মাইসেলি ফরমেশন করবে তার বিক্রিয়া হচ্ছে। ক্যালসিয়াম 2+ এর সাথে আমি একটু বড় করি এটাকে, ধরো এই যে ক্যালসিয়াম 2+ এর সাথে Rc+, এইটা যদি বিক্রিয়া করে তাহলে এখানে কি তৈরি করতে পারে, এখানে কি তৈরি করতে পারে সেটা দেখো, সেটা একটু দেখাই। এই দেখো, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে এই Rc+- এই টেইলটাই আমাদের মাইসেলি ফরমেশনের মাধ্যমে ফেনা তৈরি করতো। কিন্তু যদি ওই পানিতে ক্যালসিয়াম 2+ আয়ন থাকে তাহলে ওই ক্যালসিয়াম 2+ আয়নটা এসে এই Rc+- দেখো কিসে পরিণত করলো, ক্যালসিয়ামের সাথে এই যে Rc+- চলে গিয়ে একটা কম্পাউন্ড ফরমেশন করে বসলো। তার মানে যে টেইলটা আসলে মাইসেলি ফরমেশনের মাধ্যমে ফেনা তৈরি করতো সেটাকে ব্লক করে ফেললো এই ক্যালসিয়াম 2+। একইভাবে এই কাজটা ম্যাগনেসিয়াম 2+ও করতে পারবে। তাহলে এই হাইড্রোফোবিক যে টেইলটা আছে এই টেইলটাকে যেহেতু ক্যালসিয়াম 2+ ব্লক করে ফেলছে, ফলে ওই পানিতে আর ফেনা তৈরি হয় না। এই জন্য তুমি দেখবে সমুদ্রের পানিতে গিয়ে তুমি কখনোই আসলে কাপড় ধুতে পারবে না, ওখানে কখনো ফেনা হবে না, কারণ ওখানে তো আসলে ক্যালসিয়াম 2+ বলো ম্যাগনেসিয়াম 2+ বলো ওগুলোর কোনো অভাব নাই। সেখানে তুমি সাবান দিচ্ছ, সাবানের যে হাইড্রোফোবিক টেইলটা আছে এই হাইড্রোফোবিক টেইলটা ওই সমুদ্রের পানিতে থাকা ক্যালসিয়াম 2+ এর সাথে বিক্রিয়া করে ফেলে এই যে স্কাম হিসাবে ডেপোজিটেড হয়ে যাচ্ছে। ফলে সেখানে তুমি দেখবা যে তখন তুমি সমুদ্রের পানি দিয়ে কাপড় ধুতে পারছো না, অর্থাৎ অ্যাটলিস্ট সাবান দিয়ে ধুতে পারছো না, এটা শিওর আর কি। আহ আমরা এই কারণে বলছিলাম যে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ যদি থাকে তাহলে সেই সাবান দিয়ে আমরা আসলে মানে সাবান দিয়ে সেই পানিতে আসলে মানে কাপড় ধুতে পারছি না, অর্থাৎ ফেনা তৈরি হচ্ছে না। এখন ভালো ব্যাপার হচ্ছে যে সব হার্ডনেসই পার্মানেন্ট না, কিছু হার্ডনেস আছে টেম্পোরারি। যেমন ক্যালসিয়াম 2+ এর সাথে যদি মানে ক্যালসিয়াম 2+ তো আর একা থাকে না পানিতে, ক্যালসিয়াম 2+ এর সাথে একটা অ্যানায়নও থাকে। অ্যানায়ন মানে মনে করো, অ্যানায়ন তো বোঝো নেগেটিভ আয়ন, তো মনে করো ক্যালসিয়াম 2+ এর সাথে একটা নেগেটিভ আয়ন হিসেবে বাইকার্বনেট আছে। বাইকার্বনেট বাইকার্বনেট তো তোমরা বোঝো সবাই, তাই না? হাইড্রোজেন কার্বনেট আর কি, HCO3-। আমি এখানে লিখেছি দেখো, টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম মানে হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যে পজিটিভ আয়ন আছে তা তো আছেই, তার সাথে যে নেগেটিভটা থাকবে সেটা যদি বাইকার্বনেট হয় তাহলে এই হার্ডনেসটা টেম্পোরারি হার্ডনেস। কেন? কারণ বাইকার্বনেট থাকলে আমি হিট দিলেই ক্যালসিয়ামটা ওই বাইকার্বনেট এর সাথে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দ্রবণ থেকে বের হয়ে যাবে। আবার একটু বলছি কথাটা, আমরা যেই পানিকে হার্ড ওয়াটার বলছি সেই পানিতে তো ক্যালসিয়াম 2+ থাকবে এবং ম্যাগনেসিয়াম 2+ থাকবে, কিন্তু শুধু ক্যাটায়ন তো আর থাকবে না, থাকলে একটা ক্যাটায়নের সাথে তো অ্যানায়নও থাকতে হবে, তাই না? এখন সেই অ্যানায়নটা যদি বাইকার্বনেট হয়ে থাকে, এটা যদি বাইকার্বনেট হয়ে থাকে তাহলে ক্যালসিয়াম 2+ এর সাথে এই বাইকার্বনেটটাকে আমি যদি হিট করি, মানে আমি ওই পানিটাকে যদি জাস্ট হিট করি তাহলে এই বাইকার্বনেটটা থেকে কার্বনেট তৈরি হয়, সেই কার্বনেটটা
এই ক্যালসিয়াম 2+ এর সাথে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে এবং অধঃক্ষিপ্ত হয়ে ওই সলিউশন থেকে, ওই পানিটা থেকে বের হয়ে যায়। আরো একবার বলছি, পানিতে ক্যালসিয়াম 2+ আছে, তার সাথে একটা অ্যানায়নও আছে। সেই অ্যানায়নটা যদি বাইকার্বনেট হয়, তাহলে আমি হিট করার পর এই বাইকার্বনেটটা পরিণত হয়ে যাবে কার্বনেট আয়নে। সেই কার্বনেট আয়নটা এই ক্যালসিয়াম 2+ এর সাথে তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট, এবং সেই ক্যালসিয়াম কার্বনেটটা প্রেসিপিটেটেড আউট হয়ে যাবে, অর্থাৎ অধঃক্ষিপ্ত হয়ে পানি থেকে বের হয়ে যাবে। তাহলে যে ক্যালসিয়াম আমাদের সমস্যা মূলত তৈরি করছিল, অর্থাৎ ফেনা তৈরি হতে দিচ্ছিল না, তাকেই তো আমি দ্রবণ থেকে বের করে দিলাম। কিভাবে দ্রবণ থেকে বের করে দিলাম? হিট দেওয়ার মাধ্যমে। হিট দেওয়ার মাধ্যমে কিভাবে বের করলাম? হিট দেওয়ার মাধ্যমে বাইকার্বনেটটাকে কার্বনেটে পরিণত করলাম। কার্বনেটে যখনই পরিণত হলো, তখনই সেটা ক্যালসিয়াম 2+ এর সাথে রিঅ্যাক্ট করে ফেললো। তাহলে ক্যালসিয়াম 2+ এবং সেই কার্বনেট মিলে অধঃক্ষিপ্ত হয়ে গেল, নিচে পড়ে গেল, কারণ এটি ইনসলিউবল সল্ট, পানিতে খুব একটা দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। ফলে এটা অধঃক্ষিপ্ত হয়ে ক্যালসিয়াম 2+ কে দ্রবণ থেকে বা পানিটা থেকে বের করে দিল। তো ক্যালসিয়াম 2+ যদি পানি থেকে বের হয়ে যায়, তাহলেই তো আবার ফেনা তৈরি করতে পারবে ওই পানিটা, কারণ এতক্ষণ ফেনা তৈরি করতে পারছিল না তো এই ক্যালসিয়াম 2+ আয়নটার জন্যই। এই ব্যাপারটা বুঝতে পারেন নাই কেউ আছেন? হ্যালো, সবাই বুঝতে পেরেছেন? গুড, গুড, ওকে। আমাদের তাহলে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ থাকলেই আমাদের খুব বেশি চিন্তিত হয়ে যেতে হবে এমনটা না। অনেকগুলো ক্ষেত্রে এমন হতে পারে যে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর সাথে যে অ্যানায়নটা আছে সেটা বাইকার্বনেট। এমনটা হলে আমরা শুধু হিট করব, হিট করলেই টেম্পোরারি হার্ডনেস চলে যাবে, কারণ ওই বাইকার্বনেটটা কার্বনেট হয়ে যাবে। বাইকার্বনেটটা যদি কার্বনেট হয়ে যায়, সেই কার্বনেটটা ক্যালসিয়াম 2+ কে নিয়ে দ্রবণ থেকে বের হয়ে যাবে, ঝামেলা শেষ। ঝামেলাটা শেষ হবে না কখন? যখন ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর সাথে যে অ্যানায়নটা আছে, সেই অ্যানায়নটা বাইকার্বনেট না হয়ে সালফেট হয় বা ক্লোরাইড হয়। এরকম যদি হয়, ধরো সালফেট আছে, ক্যাটায়ন হিসাবে তো ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ আছেই, তার সাথে যে অ্যানায়নটা থাকতে হবে সেটা ধরো আইদার সালফেট অর ক্লোরাইড। এমন যদি হয়, তাহলে এখানে তুমি হিট দিয়েও এমন কিছু তৈরি করতে পারবে না যেটা অধঃক্ষিপ্ত হবে। তুমি এখানে সালফেট থাকলে, ক্লোরাইড থাকলে হিট দিয়েও কিছু হবে না, হিট দিয়েও কোনো অধঃক্ষিপ্ত হবে ইনসলিউবল সল্ট তৈরি হবে না। ফলে তৈরি যদি না হয়, ওই ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ দ্রবণেই থেকে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে হার্ডনেসটা পার্মানেন্ট বলছি আমরা, যেটা হিট দিয়ে দূর করা যাবে না। তো তখন কি হবে? তখন এটাকে কি কোনোভাবে রিমুভ করা যায় না? যায়, বিভিন্ন পদ্ধতি আছে এগুলো রিমুভ করার জন্য। আমরা সেগুলো নিয়ে কম ইন্টারেস্টেড, কারণ আমরা এখানে আসলে পলিউশন কিভাবে হচ্ছে সেটা পড়তে চাই। পলিউশন গুলো কিভাবে দূর করব সেই পর্যন্ত আসলে মানে যাই নাই আমরা এই চ্যাপ্টারে। তো একটু বলে রাখি, যদি পার্মানেন্ট হার্ডনেস তোমাকে রিমুভ করতে হয়, তাহলে তোমাকে কোনো কেমিক্যাল অ্যাড করতে হবে। কোনো কেমিক্যাল অ্যাড করে সেগুলোকে রিমুভ করতে হবে। আর একটা মেথড আছে যেটাকে বলে আয়ন এক্সচেঞ্জ মেথড। আয়ন এক্সচেঞ্জ মেথড নামে একটা মেথড আছে, সেটার মাধ্যমেও তুমি চাইলে পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করতে পারো। তাহলে হার্ডনেস নিয়ে যে অনেকক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম, সেগুলোকে আমি খুব অল্প কথায় একটু সামারি করতে চাই। সেটা হচ্ছে হার্ডনেস কি? প্রথম কথা হলো, হার্ডনেস হচ্ছে সেই ব্যাপারটা যেটার কারণে পানিতে ফেনা হয় না। তো এটা কখন হয় না? যদি পানিতে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ আয়ন থাকে, তাহলে হয় না। কেন হয় না? ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ আয়নগুলো সাবানের যেই পার্টটা ফেনা তৈরি করে সেই পার্টটাকে ব্লক করে স্কাম হিসাবে অধঃক্ষিপ্ত হয়। ফলে যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম 2+ পানিতে আছে, ততক্ষণ পর্যন্ত ফেনা হবে না, কারণ ততক্ষণ পর্যন্ত সাবানগুলো মাইসেলি ফর্মেশন করতে পারছে না, বরং ক্যালসিয়াম 2+ এর সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে হার্ডনেস দূর করতে হবে। দূর করার জন্য দুইটা উপায়। টেম্পোরারি হার্ডনেস হলে আমি জাস্ট হিট দিয়েই দূর করে দিতে পারবো। তখন টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে ওখানে বাইকার্বনেট থাকবে, আমি হিট দিলে সেটা কার্বনেট হয়ে যাবে। সেই কার্বনেট ক্যালসিয়াম 2+ এর সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেট হয়ে অধঃক্ষিপ্ত হয়ে গেল, শেষ। কিন্তু যদি পার্মানেন্ট হার্ডনেস হয়, তাহলে তুমি হিট দিয়েও এমন কিছু তৈরি করতে পারবে না, হিট দিয়েও এমন কিছু তৈরি করতে পারবে না যেটা ইনসলিউবল।
ফলে সেটা রয়ে যাবে, তখন তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হবে। তাহলে টেম্পোরারি হার্ডনেস যদি থাকে আমরা হিট দিয়ে রিমুভ করে দিতে পারবো, আর পার্মানেন্ট হার্ডনেস যদি থাকে আমরা হিট দিয়ে রিমুভ করতে আসলে পারবো না, তখন আমাদেরকে কেমিক্যাল মেথডের সাহায্য নিতে হবে। এই ছিল আমাদের হার্ডনেস অফ ওয়াটার। আমরা টিডিএস নামে একটা ছোট্ট টার্ম একটু জানতে চাই, সেটা হচ্ছে টোটাল ডিজলভড সলিডস। পানিতে কতটুকু সলিড ডিজলভড আছে, সেই সলিডের মধ্যে কি কি থাকতে পারে? থাকতে পারে সল্ট, থাকতে পারে মিনারেলস, থাকতে পারে থাকতে পারে। তুমি দেখবা যে বিভিন্ন সময় যখন পানি খাবার পানি ভালো কি ভালো না, এটা খাওয়া যাবে, ড্রিঙ্কেবল নাকি ড্রিঙ্কেবল না, এটা নিয়ে যখন টেস্ট গুলো করে তখন অবশ্যই টিডিএস টেস্ট করে, দেখবা যে টোটাল ডিজলভড সলিড কতটা আছে এটা টেস্ট করে। তো আহ, যেমন ধরো কোথাও যদি আয়রন থাকে কোনো পানিতে, সেটাও কিন্তু টিডিএস এর পরিমাণকে বাড়িয়ে দেয়, কারণ সেটাও তো সলিড হিসাবে আমরা দেখছি আসলে। তাহলে আমরা এর পরে যেটাতে চলে যেতে চাই, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন নামটা শুনলেই বোঝা যায় যে এখানে কি পড়তে চাচ্ছি, পানিতে কতটুকু অক্সিজেন ডিজলভড আছে সেটাই ডিজলভড অক্সিজেন। এখন পানিতে কতটুকু অক্সিজেন ডিজলভড আছে সেটা তো তুমি বিভিন্ন ইউনিটে এক্সপ্রেস করতে পারো। ইউনিটস অফ কনসেন্ট্রেশন যদি ক্লাসে পড়িয়ে থাকি, তাহলে তুমি জানো যে মোলারিটি একটা ইউনিট অফ কনসেন্ট্রেশন, নর্মালিটি একটা ইউনিট অফ কনসেন্ট্রেশন, পিপিএম একটা ইউনিট অফ কনসেন্ট্রেশন, পিপিবি, পিপিটি, এরকম পার্সেন্ট ডাব্লিউ বাই ভি। আমাদের এই ইউনিটস অফ কনসেন্ট্রেশনের কোনো অভাব নাই। তার মধ্যে আমরা ডিজলভড অক্সিজেনের জন্য কনভেনশনালি, আইডিয়ালি আমরা এটাকে পিপিএম বা মিলিগ্রাম পার লিটারে হচ্ছে ডিজলভড অক্সিজেনকে মেজার করে থাকি। আমরা দেখো, আমরা বলছি আইডিয়াল লেভেল, অর্থাৎ পানিতে প্রতি লিটারে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকলে আমরা সেই পানিটাকে ভালো বলে থাকি, অর্থাৎ অ্যাকোয়াটিক এনিমালস ওখানে বেঁচে থাকতে পারবে। এখন 5 মিলিগ্রাম পার লিটার, মিনিমাম 5 মিলিগ্রাম থাকতে হবে 1 লিটারে। 6 মিলিগ্রাম থাকলে আরো ভালো, 7 থাকলে আরো ভালো, 8 থাকলে আরো ভালো, 9 থাকলে আরো ভালো, কিন্তু মিনিমাম আমাদের 5 মিলিগ্রাম পার লিটার থাকতে হবে। এটা হচ্ছে ডিজলভড অক্সিজেন। আমরা যেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে ডিজলভড অক্সিজেন ডিটারমিন করব কিভাবে। এটার ডিটারমিনেশনটা আমরা করে থাকি হচ্ছে উইঙ্কলার্স মেথড নামে একটা মেথড দিয়ে। তো এই জায়গাটা একটু বেশি ভালো করে দেখতে হবে আমাদের, কারণ এটাই সব থেকে কঠিন পার্ট এই লেকচারের। বাকিগুলো তুমি দেখবা যে নিজে নিজে পড়ে বুঝে যাচ্ছ বেশিরভাগ। ওই হার্ডনেস এর পার্টটা একটু কঠিন ছিল, কিন্তু উইঙ্কলার্স মেথড খুবই গুরুত্ব দিয়ে একটু পড়তে হবে আর কি। আমরা উইঙ্কলার্স মেথডের প্রিন্সিপালটা এখানে লিখেছি, কিন্তু এটা শুধু প্রিন্সিপাল লিখলে হবে না, এখানে আসলে এটার সাথে রিয়াকশন গুলো লিখতে হবে। তো যদি মানে এরকম কোনো কোয়েশ্চেন কোথাও ফেস করো যে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ উইঙ্কলার্স মেথড, তাহলে প্রিন্সিপালের মধ্যে কিন্তু শুধু বর্ণনা না, আসলে সেটার সাথে আমাদের এই রিয়াকশন গুলো একসাথে প্রিন্সিপালের মধ্যে ইনক্লুডেড। তো আমি ওই প্রিন্সিপালে কি লেখা আছে সেটা রিডিং পড়ছি না, আমরা এই এই রিয়াকশন গুলো নিয়ে যদি একটু কাজ করি তাহলে আমরা বুঝে যাব এই বর্ণনাতে কি লেখা আছে। ওকে, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন ডিজলভড অক্সিজেনের পরিমাণ বের করতে চাই। অর্থাৎ তুমি একটা পানি নিয়ে আসবা কোনো জায়গা থেকে, কোনো একটা বডি থেকে ওয়াটার স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসবা। আমার স্পষ্ট মনে আছে যে আমরা আমার অনার্স লাইফে আমাদের পাশের পুকুর থেকে, আমি ক্লাসে বলেছিলাম গল্পটা, যে ক্লাসে আমাদেরকে ওই শহীদুল্লাহ হলের পুকুর পাড় থেকে হচ্ছে বোতল নিয়ে পানি কালেক্ট করতে বলা হয়েছিল, এবং আমরা পানি নিয়ে আসছিলাম। ওখানে হচ্ছে ডিজলভড অক্সিজেন আমরা কতটুকু আছে সেটা মেজার করছিলাম এই যে উইংলার্স মেথড দিয়ে। তো আমি এই উইঙ্কলার্স মেথড নিয়ে একটু কথা বলি। তুমি যে কোনো একটা স্যাম্পল থেকে পানি নিয়ে আসো, সেটা যে কোনো একটা ওয়াটার বডি থেকে হতে পারে, ধানমন্ডি লেক থেকে হতে পারে, হাতির ঝিল থেকে হতে পারে, সেটা কার্জন হলে গিয়ে শহীদুল্লাহ হলের পুকুর পাড় থেকে হতে পারে, এখানে আশেপাশে কোনো যদি সোর্স থাকে হতে পারে যে কোনো জায়গা থেকে। তুমি পানি নিয়ে আসলে এখন সেই পানিতে কতটুকু অক্সিজেন আছে সেটা তুমি মাপতে চাও। কেউ একজন আমার সাথে একটু কমিউনিকেট করো, যারা ক্লাস করো নাই এমন কেউ একজন একটু কথা বলো আমার সাথে। জি, কেউ একজন। আবু সাইদ ক্লাস করছেন? না স্যার, আমি করিনি স্যার। কথা বলেন আমার সাথে, বলেন কতটুকু জি পানি স্যার। নিয়ে আসবেন বলেন। স্যার, মিনিমাম 5 মিলিগ্রাম। না না না, পানি নিয়ে আসবেন আপনি, মানে 5 মিলিগ্রাম তো 1 লিটারে থাকতে হবে অক্সিজেন। এটা জি তো স্যার, আমরা জি স্যার। আইডিয়াল লেভেল বলছি। আমরা এখন জিজ্ঞেস করছি হচ্ছে কতটুকু পানি, মানে পানিতে কতটুকু অক্সিজেন আছে সেটা আমরা বুঝতে চাই। তো তো জি স্যার। এখন বুঝতে চাওয়ার জন্য
পানিকে তো টেস্ট করতে হবে, সেই টেস্ট করার জন্য কিছু পানি আমি নিয়ে আসবো কোনো একটা পুকুর থেকে। তো ধরো যে আমরা পুকুর হিসেবে চুজ করলাম ধানমন্ডি লেক, ধানমন্ডি লেক থেকে পানি নিয়ে আসবো। এখন তুমি জি কত স্যার। লিটার পানি নিয়ে আসবা? তোমার ইচ্ছা, স্যার এটা তুমি এমনি বলো কিছু একটা। 1 লিটার স্যার। 1 লিটার নিয়ে আসবা, ফাইন। এখন আমি যদি তোমাদেরকে ল্যাবে টাইট্রেশন করিয়ে থাকতে পারি, আমি জানি না করাতে পারছি কিনা, যদি করাতে পারি তাহলে 1 লিটার পানিতে অক্সিজেন কত আছে এটা বের করার জন্য আমার কি 1 লিটার পুরো স্যাম্পল দিয়ে টাইট্রেশন করতে হবে? না, আমি চাইলে 10 মিলিলিটার দিয়ে টাইট্রেশন করতে পারি, তারপরে বলবো 10 মিলিলিটারে অক্সিজেন আছে এত, 1 লিটারে আছে কত, এভাবে আমি বের করতে পারি। ফলে এই যে আবু সাইদ আমাকে বলল যে আমরা 1 লিটার পানি ধানমন্ডি লেক থেকে নিয়ে আসবো, নিয়ে আসলাম, ভালো কথা, একটা 1 লিটার বোতল নিয়ে গিয়ে ধানমন্ডি লেক থেকে 1 লিটার পানি নিয়ে আসলাম, ভেরি গুড। কিন্তু এই 1 লিটার পানি পুরোটাকেই আমার টাইট্রেশন করার তো দরকার নাই, আমি সেখান থেকে ওই পিপেট দিয়ে কিছু পরিমাণ মেপে নিয়ে টাইট্রেশন করতে পারি, তাই না? এখন আবু সাইদ তুমি একটু বলো যে কতটুকু নিতে চাও তুমি? স্যার 10 ml। 10 ml নিতে চাও, গুড। আমি আরেকটু বেশি নিতে চাই, চলো আমরা 100 ml এর মতো নেই এখানে, হ্যাঁ, অসুবিধা নাই, মানে তুমি 10 ml নিয়েও করতে পারো, 10 ml নিলে একটু বেশি কম আসবে, এই জন্য আমি 100 ml নিচ্ছি। 10 ml নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তুমি মানে 100 ml পানি ওই কনিক্যাল ফ্লাস্কে আলাদা করে নিয়ে নিয়েছো, কনিক্যাল ফ্লাস্কে আলাদা করে নিয়ে নিয়েছো, তোমার উদ্দেশ্য হচ্ছে এই 100 ml পানিতে কতটুকু অক্সিজেন আছে সেটা মেজার করবে। জি স্যার। তো 100 ml এ কতটুকু অক্সিজেন আছে সেটা যদি তুমি মেজার করতে পারো, তাহলে তুমি 1 লিটারে কত আছে সেটাও ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবে, যে 100 ml কন্টেইনস এত মিলিগ্রাম অক্সিজেন, দেয়ারফর 1000 ml কন্টেইনস কতটুকু অক্সিজেন, এটা তুমি বের করে ফেলতে পারবে। তাহলে আমরা 100 ml দিয়ে শুরু করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই যে পুরো 1 লিটারে কত মিলিগ্রাম আছে সেটাই বের করা। আচ্ছা, এখন তোমার ফার্স্ট কাজ হবে, যেই 100 ml পানি নিয়েছো সেই 100 ml পানিতে এই দুইটা জিনিস অ্যাড করা। একটু দেখো, ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই যে ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ, ম্যাঙ্গানিজ সালফেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জি জি জিনিসগুলোকে স্যার। দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পানিতে এই দুইটা কেমিক্যাল অ্যাড করে দিব, ম্যাঙ্গানিজ সালফেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ম্যাঙ্গানিজ সালফেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ওখানে রিয়াকশন করে ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড তৈরি করবে। দেখো MnOH2 আমরা লিখেছি, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড, এটা ওখানে ভেতরেই তৈরি হলো। আমি কিন্তু ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড অ্যাড করি নাই, আমি অ্যাড করছি ম্যাঙ্গানিজ সালফেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো বাম পাশে যে দুইটা লেখা, এই দুইটা আমি অ্যাড করছি, ম্যাঙ্গানিজ সালফেট পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইজন বিক্রিয়া করে ওই কনিক্যাল ফ্লাস্কের ভেতরে তৈরি করলো ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড, ফাইন। এইবার এই ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইডটা তৈরি হওয়ার সাথে সাথেই ওই 100 ml পানির মধ্যে যে অক্সিজেনটুকু ছিল সেই অক্সিজেন এই ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওকে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডে পরিণত করবে। এই দুইটা লাইন কি ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথমে আমি ম্যাঙ্গানিজ সালফেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছি, তারা বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড তৈরি করলো, কিন্তু ওই পানির মধ্যে তো অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা এই যে তৈরি হওয়া ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড সেটাকে জারিত করে বা অক্সিডাইজ করে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডে পরিণত করলো, ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডে পরিণত করলো। আমাকে বলো তো এই অক্সিজেনটা কোত্থেকে আসলো? স্যার এটা পানিতে ছিল। এটা পানিতে ছিল, এটা কোন অক্সিজেন বলো তো? স্যার এটা পানিতে যে অক্সিজেন দ্রবীভূত ছিল। মানে যেটাকে আমি বের করতে চাচ্ছি জি সেই স্যার। অক্সিজেন, এইটাই আমি বের করতে চাচ্ছি, অর্থাৎ আমাকে এই অক্সিজেনের পরিমাণটাই বের করতে হবে, যে অক্সিজেন কতটা আসলে বিক্রিয়া করলো ওর সাথে, সেইটুকুই নিশ্চয় ডিজলভ ছিল, এই অক্সিজেনটুকুই আমরা বের করতে চাচ্ছি। ওকে ফাইন। এখন ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড যে তৈরি হলো, আমার এখনকার উদ্দেশ্য হলো, আমি তো ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড তৈরি করতে চাই নাই, আমার প্রথমে টার্গেট ছিল এই অক্সিজেনের পরিমাণটা আমি বের করব, কিন্তু আমি ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড তৈরি করছি, এই ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড থেকে এখন অক্সিজেন কত তৈরি হয়েছে সেটা বের করব। তুমি বিক্রিয়াটার দিকে যদি তাকাও দেখতে পাবা, এখানে রেশিও গুলা দেখতে পাবা, যে 1 মোল অক্সিজেন 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড তৈরি করে। এই যে ডান পাশেরটা দেখো, এটা 2 মোল, আর অক্সিজেন 1 মোল, অর্থাৎ 1 মোল যদি অক্সিজেন ওখানে দ্রবীভূত থেকে থাকে ওই পানিতে,
তাহলে সেখান থেকে তৈরি হওয়া ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডের পরিমাণ হবে 2 মোল। এটা কি বোঝা গেল কথাটা? জি স্যার। ওকে, এখন আমি এইটা কয় মোল তৈরি হয়েছে সেটাই দেখতে চাচ্ছি। এখন আমার পরের উদ্দেশ্যটা হচ্ছে এই যে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কয় মোল হলো এটা দেখা, এটা দেখতে চাচ্ছি। এটা দেখলে কি লাভ, এটা 2 হলে অক্সিজেন 1, তাহলে আমি যদি ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত মোল হয়েছে সেটা বের করে ফেলতে পারি, তাহলে অক্সিজেন তার অর্ধেক হবে সেটা বলতে পারবো। জি স্যার। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন কত মোল উৎপন্ন হলো সেটা বের করা। এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমি এখন দেখব ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত মোল হলো। ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত মোল হলো সেটা যদি আমি বুঝতে পারি, তার অর্ধেক পরিমাণ অক্সিজেন হবে। ওকে, তাহলে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত মোল উৎপন্ন হলো সেটা বোঝার জন্য আমি সেখানে সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলাম। তো সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডের সাথে সেই সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ 4 সালফেট তৈরি করবে। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে ম্যাঙ্গানিজ 4 সালফেট কত তৈরি হয়েছে সেটা বের করা। বলো তো এটা ম্যাঙ্গানিজ 4 সালফেট কত তৈরি হয়েছে সেটা কেন বের করতে হবে? কেউ বলবা নাকি আমি বলে দিব? স্যার বলেন স্যার। ম্যাঙ্গানিজ 4 সালফেট কত তৈরি হয়েছে সেটা যদি তুমি বের করতে পারো, ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত তৈরি হয়েছে সেটা তুমি বের করতে পারবা। জি স্যার। আর এইটা কত তৈরি হয়েছে যদি তুমি বের করতে পারো, তাহলে অক্সিজেন কত আছে সেটা তুমি বের করতে পারবা। জি স্যার। তাহলে আমি ম্যাঙ্গানিজ 4 সালফেট কত তৈরি হয়েছে এটা বের করতে চাই এখন। সেটা বের করার জন্য সেখানে আমি অ্যাড করে দিব পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড দিলে আয়োডোমেট্রি, আয়োডিন উৎপন্ন হবে, এই যে আয়োডিন। এখন আমি চাই আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা বের করতে। বলো আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা বের করলে কি লাভ হবে? কতটুকু হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট ছিল সেটা জানবো। কারেক্ট, আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা যদি বের করতে পারি, এটা 1 মোল হলে এটাও 1 মোল, তাহলে এটা 2 মোল যদি আয়োডিন থাকে তাহলে এটাও 2 মোল হবে, এই যে ম্যাঙ্গানিজ 4 সালফেট। তাহলে আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা যদি জানি, ম্যাঙ্গানিজ 4 সালফেট কত উৎপন্ন হয়েছে সেটা জানবো। ম্যাঙ্গানিজ 4 সালফেট কত উৎপন্ন হয়েছে সেটা যদি জানি, তাহলে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত উৎপন্ন হয়েছে সেটা জানবো। আর ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড কত উৎপন্ন হয়েছে সেটা যদি জানি, তাহলে অক্সিজেন কত উৎপন্ন হয়েছে সেটা জানবো। আমি কি যে ব্যাক ক্যালকুলেশনটা বোঝাতে পারলাম? জি স্যার। ওকে ফাইন। এখন তাহলে আমার উদ্দেশ্য কি, আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা বের করা, তাই তো? স্যার ব্যাক ক্যালকুলেশনটা আরেকবার বললে ভালো হতো। আরো একবার, এটা কে কথা বলছে? ব্যাক ক্যালকুলেশনটা কে চেয়েছে? স্যার। তাইফ। জি স্যার। তাইফ তুমি আমার সাথে একটু কমিউনিকেট করো তাহলে। ওকে জি স্যার। ওকে, তুমি বলো যে আয়োডিন 1 মোল উৎপন্ন হয় কতটুকু ম্যাঙ্গানিজ 4 সালফেট থেকে? 1 মোল ম্যাঙ্গানিজ 4, এই যে দেখো এখানেও 1 এখানেও 1, দেখতে পাচ্ছো 1। জি স্যার। তাহলে তুমি যদি আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা জানতে পারো, কারণ এটা 1:1 রিঅ্যাকশন, তো তাহলে আয়োডিন কত উৎপন্ন হয়েছে সেটা জানতে পারলে আয়োডিন যত মোল হবে ম্যাঙ্গানিজ 4 সালফেটও তত মোলই হবে, এটা বলতে পারবে। জি স্যার। জি ওকে, স্যার। তো ম্যাঙ্গানিজ 4 সালফেট যত মোল হবে, ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডও তত মোল হবে। এটা বুঝতে পেরেছো? ম্যাঙ্গানিজ 4 সালফেট যত মোল হবে, ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড তত মোল হবে, এটা বুঝেছো? জি স্যার। জি স্যার। এই যে 1:1 রিঅ্যাকশন, তাহলে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড যত মোল হবে, অক্সিজেন কিন্তু তার অর্ধেক মোল হবে। অর্ধেক মোল কেন হবে? কারণ এটা 2 এটা 1, দেখো। তাহলে তুমি যদি আয়োডিনের মোল সংখ্যা বের করো, সেটাই ম্যাঙ্গানিজ 4 সালফেটের মোল সংখ্যা, সেটাই ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, তার অর্ধেক হবে জি স্যার। অক্সিজেনের মোল সংখ্যা। জি ক্লিয়ার স্যার, কথা? বুঝতে পারছি। ফাইন। জি স্যার। এখন তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আয়োডিনের মোল সংখ্যা বের করা। তো আয়োডিনের মোল সংখ্যা বের করার জন্য ওই যে আমরা ল্যাবে শিখছি আয়োডোমেট্রিক টাইট্রেশন, সেখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দিয়ে আয়োডিনকে মেজার করেছিলাম, এটা সবাই জানি আমরা। বুলেট থেকে ফোটায় ফোটায় সোডিয়াম থায়োসালফেট ফেলে ফেলে কত আয়োডিন উৎপন্ন হলো সেটা মেজার করব। তাহলে থায়োসালফেটের পরিমাণ থেকে আমরা জানতে পারবো আয়োডিন কত হয়েছে। থায়োসালফেট, দেখো থায়োসালফেট যদি আমি 2 মোল ফেলি বুলেট থেকে, তাহলে আয়োডিন নিশ্চয়ই 1 মোল ছিল। এই এখন যে বললাম থায়োসালফেট 2 মোল ফেললে আয়োডিন 1 মোল ছিল, এটা কেন বললাম? তাই একটু রেসপন্ড করো। স্যার ওইটা তো 2 মোল লাগছে আর আয়োডিন লাগছে 1 মোল। এই যে 2:1, তাহলে আমি জি স্যার। যদি থায়োসালফেট বুলেট থেকে 2 মোল ফেলতে পারি, বা 2 মোল ফেলতে হয় আমার আয়োডিনকে শেষ করার জন্য, তাহলে নিশ্চয়ই ওখানে 1 মোল আয়োডিন ছিল।
আর আয়োডিন জি এক মোল স্যার। মানে নিশ্চয়ই ম্যাঙ্গানিজ 4 সালফেট এক মোল তৈরি হয়েছিল। ম্যাঙ্গানিজ 4 সালফেট এক মোল তৈরি হয়েছে মানে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড এক মোল তৈরি হয়েছিল। আর ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড এক মোল তৈরি হয়েছিল মানে হচ্ছে অক্সিজেন হাফ মোল তৈরি হয়েছিল, কারণ অক্সিজেন হচ্ছে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডের অর্ধেক। এটা বুঝতে পারো কিনা দেখো কথাটা। জি স্যার, বুঝতে পারছি। ফাইন, তাহলে আমরা এই যে এত কথা এখন বলছি এগুলো এখন একটি ইকুয়েশনে লিখতে চাচ্ছি। একটি ইকুয়েশনে লিখতে চাচ্ছি। দেখো আমরা এই যে 1 মোল অক্সিজেন, এই যে অক্সিজেনের আগে আছে 1, আমরা লিখেছি 1 মোল অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড। এই যে 1 অক্সিজেন আগে আছে 1 আর ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইডের আগে আছে 2, আমরা লিখেছি 1 মোল অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড। আমি এখানে একটু দাঁড়াও, ওকে ফাইন। আবার একটু দেখো, 1 মোল অক্সিজেন সমান 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড। এই যে 2 মোল, এই যে 1 মোল অক্সিজেনের সাথে 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড, এই জন্য লিখেছি 1 মোল অক্সিজেন সমান 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার বলো ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড 1 মোল থেকে ম্যাঙ্গানিজ 4 সালফেট কত মোল হবে? কেউ বলে না কেন? ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড 1 মোল থেকে এটা স্যার 1 মোল 1 মোল হবে, কিন্তু আমার তো ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড এখানে আছে 2 মোল, তাহলে ম্যাঙ্গানিজ 4 সালফেটও হবে কয় মোল? 2 মোল। এই জন্য এখানে দেখো 2 মোল লিখেছি। এই যে 1 মোল অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড, সেই 2 মোল ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড থেকে ম্যাঙ্গানিজ 4 সালফেটও হবে 2 মোল। এই যে এখানে এই জন্য 2 লিখেছি। এটা বুঝেছো কিনা দেখো, বুঝেছো? জি তাহলে ওকে, তাহলে কেউ একজন আমাকে এখন বলো এখানে 4 মোল পটাশিয়াম আয়োডাইড লিখেছি কেন, এটা বলো। স্যার ওইটাও যে আপনার 1 মোল থেকে তো 2 মোল হবে, সেখানে এখানে 2 মোল থেকে 4 মোলের জন্য। কারেক্ট। এই যে দেখো আমরা 4 নাম্বার বিক্রিয়াটা যদি লক্ষ্য করি যে 1 মোল ম্যাঙ্গানিজ 4 সালফেটের সাথে বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম আয়োডাইড, তো এখানে তো ম্যাঙ্গানিজ 4 সালফেট আমরা লিখেছি 2 মোল, তাহলে 2 মোলের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করবে 4 মোল। আচ্ছা গুড, আরেকজন যে বলেছো সে ছাড়া আরেকজন বলো এই 4 মোল পটাশিয়াম আয়োডাইড ইকুইভ্যালেন্ট টু 2 মোল আয়োডিন লিখেছি কেন, এটা কেউ একজন বলো। স্যার কারণ 2 মোল পটাশিয়াম আয়োডাইড সমতুল্য হচ্ছে 1 মোল আয়োডিন, আর এখানে 4 মোল আছে, এজন্য 2 মোল আয়োডিন হবে। থ্যাংক ইউ স্যার। এটা কে বললো? স্যার আমি রায়হান। সানি বললে? না স্যার, আমার অ্যাকাউন্টে প্রবলেম হইতেছে, এইজন্য সানির অ্যাকাউন্টে ঢুকছি। তুমি কে? আমি রায়হান। তুমি সিদ্দিকুর, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আমরা তাহলে এই যে 4 মোল পটাশিয়াম আয়োডাইড এটা 2 মোল আয়োডিন এর ইকুইভ্যালেন্ট, 4 মোল পটাশিয়াম আয়োডাইড 2 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট। আবার 2 মোল আয়োডিন দেখো কতটুকু থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট, 4 মোল থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট। কেন? 1 মোল আয়োডিন 2 মোলের থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট, তাহলে আয়োডিন যদি এখানে 2 হয় তাহলে থায়োসালফেট হবে 4। এই যে দেয়ারফোর দিয়ে আমি যে বিশাল একটা লাইন লিখছি, এই লাইনটা কে কে বোঝো নাই? যদি কেউ না বোঝো আমি আরো একবার বলবো। সবাই বুঝে গেছো? ওকে ফাইন, তাহলে দেখো তো আমি পুরো লাইনটা এখান থেকে 1 মোল অক্সিজেন থেকে শুরু করে থায়োসালফেট পর্যন্ত চলে আসছি। এখন আমি কি করলাম, জাস্ট দেয়ারফোর থেকে প্রথম 1 মোল অক্সিজেনের এই পার্টটা নিলাম এবং 4 মোল থায়োসালফেটের পার্টটা নিয়ে অর দিয়ে লিখলাম এই যে 4 মোল থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল অক্সিজেন। এটা কি বোঝা গেল? এটা বোঝা গেল? 4 মোল থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল থায়োসালফেট ইজ ইকুয়াল টু 1/4 মোল অক্সিজেন। এই যে 4 মোল থায়োসালফেট 1 মোল অক্সিজেনের ইকুইভ্যালেন্ট, তাহলে 1 মোল থায়োসালফেট 1/4 মোল, মানে জাস্ট ঐকিক নিয়ম করলাম। আর 1/4 মোল অক্সিজেন মানে কয় গ্রাম? এই অক্সিজেনের 32/4 স্যার। 32/4 মানে 8 গ্রাম। এই যে নিচে দেখো আমি লিখেছি 8 গ্রাম অক্সিজেন। আর 1 মোলকে তো আমরা ভেঙে 1000 ml 1 মোলার লিখতে পারি, এটা আমরা জানি আগে থেকে। এই যে 1 মোলের জায়গায় 1000 ml 1 মোলার লিখেছি, পরে মোলারিটিকে নরমালিটিতে পরিণত করেছি, যেহেতু এখানে তুল্য সংখ্যা 1, তাহলে 1000 ml 1 মোলারের জায়গায় 1000 ml 1 নরমাল লিখে দিতে পারবো, কারণ 1 মোলার আর 1 নরমাল সেম হয়ে যাবে। এই যে লাস্ট লাইনটা পর্যন্ত সবাই বুঝেছো? জি স্যার। ওকে ফাইন,
তাহলে তুমি দেখো এই লাস্ট লাইনটা নিয়ে এবার একটু কাজ করো। লাস্ট লাইনটা কি মিন করে সেটা একটু দেখো। লাস্ট লাইনটা মিন করে হচ্ছে কোথাও যদি থায়োসালফেট 1000 ml 1 নরমাল ফেলতে হয় বুরেট থেকে, নিশ্চয়ই সেই স্যাম্পলের মধ্যে 8 গ্রাম অক্সিজেন ছিল। আমি তো থায়োসালফেট ফেলতেছি বুরেট থেকে, কোথায় ফেলতেছি? কনিক্যাল ফ্লাস্কে। কনিক্যাল ফ্লাস্কে কি আছে? অক্সিজেন আছে। কতটুকু অক্সিজেন আছে? যদি 1000 ml ফেলতে হয় থায়োসালফেট আয়োডিনকে শেষ করার জন্য, তাহলে নিশ্চয়ই ওখানে 8 গ্রাম অক্সিজেন আছে। তাহলে 1000 ml ফেলতে নাও হতে পারে, 5 ml ফেলতে হতে পারে, তাহলে তার সমপরিমাণ অক্সিজেন থাকবে, তার আনুপাতিক হারে অক্সিজেন বের করতে হবে। অর্থাৎ তুমি যত ক্যালকুলেশন করবা সব ক্যালকুলেশন এই লাইন থেকে বের করতে হবে। এই যে 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট যদি 8 গ্রাম অক্সিজেন এর ইকুইভ্যালেন্ট হয়, তাহলে তোমার কত ml থায়োসালফেট লাগছে, সেখান থেকে কতটুকু অক্সিজেন আছে সেটা বের করা সম্ভব হবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে বোঝাতে যদি পেরে থাকি তাহলে একটু আমাকে এই অঙ্কটা করে দাও তো। আ 300 ml ওয়াটার স্যাম্পল ইজ টেস্টেড ফর ইটস ডিও, অর্থাৎ আমি ডিজলভড অক্সিজেন বের করতে চাই, 300 ml ওয়াটার থেকে বের করতে চাই 300 ml। তো 300 ml ওয়াটারের মধ্যে আমি ওই সব কিছু অ্যাড করব। কি কি অ্যাড করব মনে আছে নাকি তোমাদের জানি না। পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাঙ্গানিজ 2 সালফেট অ্যাড করব, সেখান থেকে ম্যাঙ্গানিজ 2 হাইড্রোক্সাইড হবে, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড করবে, সেই ম্যাঙ্গানিজ 4 হাইড্রোক্সাইড এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব, ম্যাঙ্গানিজ 4 সালফেট হবে, সেই ম্যাঙ্গানিজ 4 সালফেটে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব, আয়োডিন হবে, সেই আয়োডিনকে টাইট্রেট করব সোডিয়াম থায়োসালফেট দিয়ে। এখন আমি এত কিছু এখানে আর লেখার দরকার নাই, এগুলো আমরা জানি। কিন্তু এখানে লিখছি শেষ লাইনটা দেখো, 10 ml 0.025 normal sodium thiosulfate is used for the titration of the liberated iodine. Calculate the DO. আমরা DO ক্যালকুলেট করতে বলছি। তাহলে তুমি একটু দেখো আমরা ওই লাইনটা কি লাইন পাইছিলাম? আমরা পাইছিলাম 1000 ml 1 নরমাল 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট। এই যে লাস্ট লাইনটা দেখো, 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট সমান 8 গ্রাম অক্সিজেন, এটা পাইছিলাম। 1000 ml 1 normal sodium thiosulfate is equivalent to 8 গ্রাম অক্সিজেন, এই লাইনটা আমরা পাইছিলাম। তাহলে আমার তো এখানে 1000 ml লাগে নাই, এখানে লাগছে 10 ml 0.025 নরমাল, 10 ml 0.025 নরমাল। তাহলে আমরা এইটা কি, একটা মিনিট, ওকে, আমরা ওই লাইনটা পাইছিলাম হচ্ছে 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 8 গ্রাম অক্সিজেন। কিন্তু এখানে তো 1000 ml লাগে নাই, লাগছে 10 ml 0.025 নরমাল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম অক্সিজেন। এটা কি বের করা যাবে? ঐকিক নিয়মে কি বের করা যাবে নাকি করে দিব? জি স্যার, বের করতে পারবো। বের করে বলো তো কত কত আসছে। 2 × 10⁻³ গ্রাম অক্সিজেন। ভেরি গুড, 2 × 10⁻³ গ্রাম অক্সিজেন তাইলে আছে, কিন্তু আছে এটা কতটুকুতে আছে? 300 10 ml ml না স্যার, আপনি 10 ml নেন নাই তো। প্রশ্ন দেখেন, প্রশ্নে লিখছি 300 ml ওয়াটার স্যাম্পল, 300 ml এ নিছেন আপনি। তাহলে 300 ml এ আছে, এই যে 10 ml তো থায়োসালফেট লাগছে, 10 ml লাগছে থায়োসালফেট, আর অক্সিজেন তো আছে স্যাম্পলে। বুঝছি কথা কি বললাম? বুঝছি। জি স্যার। তাহলে এখন কি লিখবো? পরের লাইনটা কি লিখবেন? therefore 300 ml contains 2 × 10⁻³ গ্রাম অক্সিজেন। তাহলে 1000 ml contains কত আসে দেখেন। কই কেউ বলে না কেন? এতক্ষণ লাগে নাকি? স্যার এটা মিলিগ্রামে নিব না? মিলিগ্রামে নিয়ে বলো, অসুবিধা কি? আগে মানে মিলিগ্রামে নিলে হচ্ছে 2 আসে, দেন 300 ml এ যদি 2 হয় 1000 ml এ 6.67 স্যার। ভেরি গুড। তাহলে ও যেটা করলো সেটা হচ্ছে ও ফার্স্টে এই লাইনটা লিখলো, 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 8 গ্রাম অক্সিজেন। কিন্তু আমার তো 1000 ml থায়োসালফেট লাগে নাই, আমার লাগছে 10 ml 0.025 নরমাল। তাহলে 10 ml 0.025 নরমাল থায়োসালফেট ইজ ইকুয়াল টু কত মিলিগ্রাম, কত গ্রাম অক্সিজেন? এটা আসছে 2 × 10⁻³ এটা গ্রামে আসছে। আমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি এটা মিলিগ্রামে চলে যাবে, তাহলে 2 মিলিগ্রাম অক্সিজেন। তো 2 মিলিগ্রাম অক্সিজেন আছে 300 ml এ, তাহলে 300 ml কন্টেইনস 2 মিলিগ্রাম।
তাহলে 1000 ml কন্টেইনস কত মিলিগ্রাম, এটা যদি বের করি তাহলে আমাদের এই যে মিলিগ্রাম পার লিটারে একেবারে বের হয়ে গেল। আমি কি বোঝাতে পারছি অঙ্কটা? জি স্যার। কেউ একজনও যদি থাকো যে বুঝো নাই তাহলে আরেকবার বলবো। স্যার ওই যে 1000 ml এর যে 8 গ্রাম আসলো ওইটা কেমনে আসলো ওইটা একটু কে বলছে আরেকবার 8 গ্রাম বলবেন? আসছে? স্যার ওইটা মানে ওইটা কি স্যার পরীক্ষিত মান ওইটা? এটা এই যে 1000 ml 1 নরমাল থায়োসালফেট সমান 8 গ্রাম অক্সিজেন, জি এই স্যার। লাইনটার কথা জি বলছো? স্যার। জি স্যার। হ্যাঁ, এটাই না এতক্ষণ ধরে বের করলাম আমরা। এই যে 1000 ml 1 নরমাল সোডিয়াম থায়োসালফেট যদি প্রয়োজন হয় তার মানে সেখানে 8 গ্রাম অক্সিজেন আছে, এটাই তো বের করলাম এতক্ষণ ধরে, তাই তো? তাহলে এই মানটা সবসময়ই প্রযোজ্য। এই যে লাস্ট যে লাইনটা এটা সবসময়ই প্রযোজ্য, এটা সবসময়ই ক্যালকুলেশনে আমরা ইউজ করতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, ফাইন ফাইন। তাহলে আমরা একটা স্যাম্পল যদি দেওয়া হয় সেই স্যাম্পলে যত গ্রাম যত এমএল নিয়ে আমরা টেস্ট করি না কেন আমরা মিলিগ্রাম পার লিটারে শেষ পর্যন্ত আনসারটা কিন্তু বের করে ফেলতে পারছি। এটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমরা চলে যাব বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটাতে চলে যাব। ইউট্রোফিকেশন কেউ বুঝছিলা নাকি এমনিতে আমি স্লাইডটা টার্ন করে চলে গেছি? ইউট্রোফিকেশন কি বুঝছিলা তোমরা? জি স্যার বুঝছি। বলো তো ইউট্রোফিকেশনে অক্সিজেনের শূন্যতা কেন সৃষ্টি হয়? স্যার শৈবালকে পচাতে যে এক্সট্রা পরিমাণ অক্সিজেন লাগে যার ফলে পানিতে অক্সিজেন পানিতে অক্সিজেনের শূন্যতা সৃষ্টি হয়। তাহলে তোমরা কি এটা বুঝছো যে মাইক্রো অর্গানিজম যারা আছে, অর্থাৎ যারা যেই মাইক্রো অর্গানিজম গুলো হচ্ছে ওই শৈবাল গুলোকে পচাচ্ছে বা পলিউটেন্ট গুলোকে পচাচ্ছে, তারা যে অক্সিজেন ইউজ করে ফেলে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তারা অক্সিজেন ইউজ করে ফেলে কখন? যখন তাদের পচাতে হচ্ছে কাউকে, তখন অক্সিজেন ইউজ করে ফেলে। অর্থাৎ তাদের একটা অক্সিজেনের ডিমান্ড আছে যে আমাকে এইটুকু অক্সিজেন দাও তাহলে আমি এদেরকে ডিকম্পোজ করে দেব, এরকম একটা ডিমান্ড তাদের আছে। এই ডিমান্ডটাকে বলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে মাইক্রো অর্গানিজম গুলো যতটুকু অক্সিজেনের ডিমান্ড আছে। কিসের জন্য ডিমান্ড? ডিমান্ড হচ্ছে তারা পলিউটেন্ট গুলোকে পচাবে। কোন পলিউটেন্ট? বেসিকলি অর্গানিক এবং বায়োডিগ্রেডেবল। যারা বায়োডিগ্রেডেবল মানে যাদেরকে পচানো যায় আর কি, যাদেরকে ভাঙা যায়। আমি বায়োডিগ্রেডেবল শব্দটাও ক্লাসে বলেছি, তারপরে এখানে একটু লিখলাম। দেখো আমি লিখেছি দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন required by microorganisms to decompose organic matter in water. Organic না লিখে এটা লেখা উচিত বায়োডিগ্রেডেবল ম্যাটার, মানে যেগুলোকে আসলে ভাঙা যায় তাদেরকে ভাঙতে মাইক্রো অর্গানিজম গুলোর যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণটাকে বলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে বলতো কোন একটা পুকুরে অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি অনেক বেশি হয় সেটার অর্থ কি? শৈবালের সংখ্যা বেশি। কারেক্ট, বা সেখানে নিশ্চয়ই ওই যে পলিউটেন্টের সংখ্যা বেশি, পলিউটেন্টের পরিমাণ বেশি। ও শৈবাল দিয়ে বলছে বারবার, এটা ভালো যে আমরা ইউট্রোফিকেশনে শৈবাল পড়েছি এজন্য বলছে, কিন্তু যে কোনো পলিউটেন্টকে আসলে মাইক্রো অর্গানিজম যারা বায়োডিগ্রেডেবল তাদেরকে মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু বায়োডিগ্রেড করবে। এখন এই যে বায়োডিগ্রেড করবে সেটার জন্য ওর অক্সিজেন লাগবে। এখন তুমি যদি কোনো জায়গায় গিয়ে দেখো এখানে অক্সিজেনের ডিমান্ড বেশি, তার অর্থ হচ্ছে ওখানে নিশ্চয়ই পলিউটেন্টও বেশি ছিল, এই জন্য এই পলিউটেন্ট গুলোকে ডিকম্পোজ করার জন্য অক্সিজেনও প্রয়োজন হয়েছে বেশি। ফলে তুমি যদি কোথাও কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অথবা বিওডি এর ভ্যালুটা হায়ার দেখো, তুমি বুঝবে ওই পুকুরের অবস্থা ভালো না, ওখানে নিশ্চয়ই অনেক 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 পলিউটেন্ট আছে, সেজন্য মাইক্রো অর্গানিজমের অনেক বেশি অক্সিজেনের ডিমান্ডও আছে। ওরা বলবে আমার বেশি বেশি অক্সিজেন লাগবে কারণ আমি বেশি বেশি পলিউটেন্টকে ডিগ্রেড করব। এটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন এই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা আমি কিভাবে বের করব? এটা বের করব, দেখো ওই যে আবু সাইদ তো ইয়াতে চলে গেছিল, কোথায় যেন ধানমন্ডি লেকে গিয়ে 1 লিটার পানি নিয়ে আসছিল। তো 1 লিটার পানি এনে তারপরে আবু সাইদ আর আমরা সবাই মিলে 100 ml নিয়ে কি যেন করলাম, 100 ml নিয়ে আমরা টাইট্রেশন করলাম, টাইট্রেশন করে 1000 ml এর জন্য বের করলাম। কিন্তু আরো 900 ml তো রয়ে গেছে নাকি, আরো 900 ml পানি তো রয়ে গেছে আমাদের কাছে। ওই 900 ml পানি
ধরো ল্যাবে আমি 5 দিন রেখে দিলাম। কয়দিন রেখে দিলাম? 5 দিন। 5 দিন রেখে দেওয়ার পর তুমি কি ওই 900 ml থেকে আবার 100 ml নিয়ে আরো একবার ডিজলভড অক্সিজেন বের করতে পারবে না, যেভাবে প্রথমে করেছো? জি স্যার। পারবো স্যার, কিন্তু কেন করবো আসলে? কেন করব? কারণ সেটা কেন করব সেটা বলছি, পারবে কিনা বলো আগে। জি পারবে? স্যার, পারবো পারবো। হ্যাঁ, কেন করবে সেটার কারণ হচ্ছে 5 দিন পরে তো আর অক্সিজেনের পরিমাণ একই থাকবে না। কেন একই থাকবে না? কারণ হচ্ছে ওই পানিতে 5 দিন ধরে যে মাইক্রো অর্গানিজম গুলো ছিল তারা কিছু অক্সিজেনকে খরচ করে ফেলছে। তাহলে কিছু অক্সিজেন যদি খরচ করে ফেলে, তুমি 5 দিন আগে ডিজলভড অক্সিজেন মেপে যা পেয়েছো, 5 দিন পরে ডিজলভড অক্সিজেন মেপে তা পাবে না, জি স্যার, কম পাবো। কম পাবা। তাহলে কম যেটুকু পাইছো ওইটুকু কেন কমছে? মাইক্রো মানে যেগুলা ইয়া ছিল আগে শৈবাল বা ওগুলাকে পচাইতে যে অক্সিজেনটা খরচ হয়ে গেছে আরো 5 দিনে বেশি, ওটার জন্য স্যার কম পাবো। গুড, তাহলে ওইটাই তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই না? ওইটুকুই না ডিমান্ড আমাদের? জি স্যার। প্রথমে যেইটুকু ছিল সেখান থেকে পরে যেইটুকু পেয়েছি, প্রথম ডিওটা থেকে যদি পরের ডিওটা বাদ দিয়ে দেই, প্রথম ডিও থেকে পরের ডিওটা যদি বাদ দিয়ে দেই ডিজলভড অক্সিজেন, তাহলেই তো আমরা বিওডি পেয়ে যাব। তুমি দেখো এখানে খেয়াল করো, আমরা লাস্ট লাইনে এই কথাটাই লিখেছি যে বিওডি সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও আফটার 5 ডেজ। অর্থাৎ তুমি প্রথমে একবার ডিও মাপবে, 5 দিন রেখে দেবে, 5 দিন পরে আবার ডিও মাপবে। এই দুইটা ডিওর যে পার্থক্য সেটাকে আমরা বলবো বিওডি। অর্থাৎ এইটুকু অক্সিজেন ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য মাইক্রো অর্গানিজম। কেন ডিমান্ড করছে? কারণ হচ্ছে ও ওই কাকে যেন পচাবে, অর্গানিক পলিউটেন্ট গুলোকে, বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট গুলোকে পচাবে। এটা কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। তাহলে আচ্ছা স্যার, আরো 5 দিন পর যদি আমি ডিওটা আবার মেজর করি তাহলে তো আরো কম পাবো। আরো কম পাবা। হ্যাঁ, তাহলে বডির পরিমাণটা যখন আগেরটা ইউজ করবো না পরেরটা ইউজ করবো, মানে কোনটা মানে নিব? না, তুমি দেখবা যে একই আসতেছে আসলে অক্সিজেন ডিমান্ড। ওই যে পলিউটেন্ট মানে যতক্ষণ থাকবে রেশিওটা কি একই আসবে এরকম কিছু? একই আসা উচিত, যদি পলিউটেন্ট শেষ হয়ে না যায় আর কি। হ্যাঁ, পলিউটেন্ট যদি শেষ হয়ে যায় তাহলে তো ডিফারেন্ট সিনারিও। পলিউটেন্ট জি যদি স্যার, ওকে। শেষ না হয় তাহলে একই আসবে। হ্যাঁ, ওকে। তাহলে বিওডি কিভাবে মেজার করব এটা ক্লিয়ার? আচ্ছা, এখন 5 দিন, এই দিনটা কে ধরে দিল আমাদেরকে? এটা 7 দিন পরে করলাম না কেন, 3 দিন পরে করলাম না কেন, 15 দিন পরে করলাম না কেন? এটার কারণ হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 5 দিন পরে করো, এই জন্য 5 দিন পরে করতেছি, দ্যাটস ইট। ওরা 7 দিন পরে করলে 7 দিন পরে করতাম। মানে তোমাকে তো একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে আসলে, তুমি কয়দিন পরে ডিওটা বের করবা। তুমি পানি এনে রেখে দিচ্ছ, সেই পানির একবার ডিও বের করছো, তারপর কি তুমি 7 দিন ধরে ইনকিউবেট করবা নাকি ওইটাকে 5 দিন ধরে ইনকিউবেট করবা? এটা তো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে আসতে হবে আমাদেরকে। পরে WHO এটা নির্ধারণ করে দিল যে 5 দিন ধরে যতটুকু প্রয়োজন হবে আর কি, 5 দিন ধরে রেখে দেওয়ার পরে যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে সেটাই বিওডি। এটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমরা বিওডিও মেজার করে ফেললাম। বলতো বিওডি মেজার করার জন্য ডিও কয়বার মাপতে হবে? 2 বার। দুইবারই একই মেথডে ডিও মাপবো আমি। প্রথমে যেভাবে ডিও মাপবো, 5 দিন পরেও ওই একইভাবে আর 100 ml নিয়ে আবার একইভাবে ডিও মাপবো। তাহলে দুইটা ডিওর যে পার্থক্য, সেই ডিওর পার্থক্যকে আমরা বিওডি নামে জানবো। ওকে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড খুবই সহজ জিনিস। আমরা এটাও বলছিলাম যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে, এখন একটু ভালো করে শুনি, ওই যে মাইক্রো অর্গানিজম যারা ছিল তারা তো ডিগ্রেড করে ফেলতে পারবে বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট গুলাকে। বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট মানে মনে করো তুমি তোমার মন চাইছে আগামীকালকে সকালবেলা একটা পাতা নিয়ে পুকুরের পানিতে ফেলে দিছো, তো এই পাতাকে কিন্তু বায়োডিগ্রেডেবল, মানে মাইক্রো অর্গানিজম গুলো পাতাটা বায়োডিগ্রেডেবল হওয়ার কারণে ওকে কিন্তু ডিগ্রেড করতে পারবে। ভালো। কিন্তু তুমি যদি একটা প্লাস্টিক ফেলে দাও, একটা চিপসের প্যাকেট ফেলে দাও, সেটাকে তো মাইক্রো অর্গানিজম ডিগ্রেড করতে পারবে না। কেন ডিগ্রেড করতে পারবে না? ওটা বায়োডিগ্রেডেবলই না, ওটাকে ভাঙার শক্তিই নাই ওর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে হচ্ছে ওকে ডিগ্রেড করতে হবে? আমাদের যদি ডিগ্রেড করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আসলে কেমিক্যাল অ্যাড করা ছাড়া উপায় নাই। আমি মনে করো ওই যে আবু সাইদ যে আমাদের 1 লিটার পানি নিয়ে আসছিল, সেই 1 লিটারের থেকে তো এখন প্রথমে 100 ml ইউজ করছি বিওডি এর জন্য।
ডিও বের করার জন্য, পরে 5 দিন পরে আবার 100 ml আমার লাগবে, লাগুক, অসুবিধা নাই, লাগবে। কিন্তু ওই 900 ml থেকে যদি আরো 100 ml আলাদা করে নেই আমি, 5 দিন পরে লাগবে, ওইটা 5 দিন পরে ইউজ করব, কিন্তু ধরো ওই 900 ml থেকে ডিও বের করার পরে আরো 100 ml আমি আলাদা করে নিছি প্রথম দিনেই, নেওয়ার পরে এখানে যদি আমি কেমিক্যাল অ্যাড করতে পারি, উপযুক্ত কেমিক্যাল, যে হচ্ছে বায়োডিগ্রেডেবল গুলাকেও ভাঙতে পারবে, নন বায়োডিগ্রেডেবল গুলাকেও ভাঙতে পারবে, এই কাজ যদি আমি করতে পারি, তাইলে একসাথেই আমার ওই সময়েই আমার বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল সবগুলো ওই সময়েই সবগুলো পলিউটেন্টকে আমি ডিকম্পোজ করে ফেলতে পারবো। এটা কিন্তু মাইক্রো অর্গানিজম পারবে না, আমি বারবার বলছি। এই অক্সিডাইজটা আমাকে করতে হবে কেমিক্যাল অ্যাড করে, ঠিক আছে? তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে, তুমি এরকম কেমিক্যাল অ্যাড করে যখন ডিকম্পোজ করবে তখন যতটুকু অক্সিজেন লাগবে সেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তখনও অক্সিজেন লাগবে, তুমি মাইক্রো অর্গানিজম দিয়ে তুমি ডিকম্পোজ করাও, তুমি কেমিক্যাল অ্যাড করে ডিকম্পোজ করাও, যেভাবে ডিকম্পোজ করাও না কেন, ডিকম্পোজিশনের জন্য অক্সিজেন লাগবেই। এখন তুমি যদি মাইক্রো অর্গানিজম দিয়ে ডিকম্পোজ করাও, ও খালি বায়োডিগ্রেডেবল যেগুলো ওগুলোকে ডিকম্পোজ করতে পারবে এবং তার জন্য যতটুকু অক্সিজেন দরকার ততটুকু নেবে। আর যদি তুমি চাচ্ছ যে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল সবগুলো পলিউটেন্টকেই তুমি ডিকম্পোজ করবে, তাহলে তোমার তো মাইক্রো অর্গানিজমের হাতে ছেড়ে দিলে হবে না, কারণ ও তো নন বায়োডিগ্রেডেবল গুলোকে ডিকম্পোজ করতে পারে না। তখন তুমি ওই 5 দিনও অপেক্ষা করার দরকার নেই, তুমি কেমিক্যাল অ্যাড করে দিবা। কেমিক্যাল অ্যাড করে দিলে কেমিক্যালি হচ্ছে দুইটাকেই ডিকম্পোজ করে দিবে, সেক্ষেত্রে অক্সিজেন কম লাগবে নাকি বেশি লাগবে বলতে পারবা? কেন বেশি লাগবে? বেশি লাগবে স্যার। কেন বেশি লাগবে? হ্যাঁ, এখানে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল দুই ধরনের পলিউটেন্টকেই আমরা ডিকম্পোজ করে থাকি। তো এই সহজ কথাবার্তা এখানে লেখা আছে যে দেখো, COD measures the total oxygen demand required to chemically oxidize all organic and inorganic pollutants in water, including both biodegradable and non-biodegradable substances. In contrast, BOD only measures the oxygen required by microorganisms to decompose biodegradable organic matter. তার মানে বিওডির ক্ষেত্রে অক্সিজেন ডিমান্ড যেটা, সেটা শুধুমাত্র পচনশীল যেগুলো, বায়োডিগ্রেডেবল যেগুলো, সেগুলোকে পচানোর জন্য যেটুকু অক্সিজেন দরকার সেটা। আর সিওডির ক্ষেত্রে ও তো ওই কেমিক্যাল দিলে, কেমিক্যাল তো আর মানে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল চিনবে না, ও সবাইকে অক্সিডাইজ করে বসে থাকবে, তখন ওর আরো বেশি অক্সিজেনের ডিমান্ড থাকবে। এই জন্য সিওডি এর পরিমাণটা সবসময় বিওডি এর থেকে বেশি হয়। আমরা একটা ম্যাথ করাইছিলাম, এই ম্যাথটা খুবই সিমিলার টু ওই যেটা লাস্ট পেজে আমরা একটু আগে প্র্যাকটিস করলাম। দেখো তো কি লেখা, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কন্ডাক্টেড আ টেস্ট। এটা সবাই একটু করার চেষ্টা করো তো, এটা যদি করতে পারো তাহলে বুঝবা বুঝছো, আর যদি এটা করতে না পারো তাহলে বুঝবা যে ক্লাস পুরোটাই আর কি কিছু বোঝা হলো না। আর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কন্ডাক্টেড আ টেস্ট টু ডিটারমিন দ্য বিওডি। ও এখন বিওডি বের করবে। এই বিওডি বের কেমনে করবে পড়ার আগে বলো, বিওডি কিভাবে বের করবে ও? তার প্রথম আগে ডিও বের করব, হ্যাঁ, দেন পরে আরেকটা ডিওর ভ্যালু এখানে দেওয়া আছে, গুড, ওটা থেকে বাদ দিলে ডিওটি বের হয়ে যাবে। ভেরি গুড। প্রথমের ডিওটা বের করবো, আবার 5 দিন পরে আরেকটা ডিও বের করতে হবে না, সেই ডিওটা 5 দিন পরেরটা তোমাকে বের করতে দিই নাই। দেখো আমি প্রশ্নেই দিয়ে দিছি, আমি যদি প্রশ্নে না দিতাম এটাও তোমাকে বের করতে হতো, কিন্তু আমি প্রশ্নে দিয়ে দিছি। প্রথমটা কিভাবে বের করব? প্রথমটা ওই যে একটু আগে যেভাবে করছি, 1000 ml 1 নরমাল থায়োসালফেট দিয়ে আমার যদি টাইট্রেশনের জন্য 1000 ml 1 নরমাল প্রয়োজন হয়, তাহলে অক্সিজেন ছিল 8 গ্রাম, তাহলে 12.5 ml 0.025 নরমাল যদি থায়োসালফেট প্রয়োজন হয়, তাহলে অক্সিজেন ছিল কত গ্রাম সেটা বের করে ফেললাম। এটা তো একটা ডিও হয়ে গেল। তো সেই ডিওটা কিন্তু 250 ml এর জন্য বের হয়েছে, তাই না? তুমি 1000 ml এর জন্য নিয়ে যাবা, করতেছ অঙ্কটা? হ্যালো, 10 মিলিগ্রাম পার লিটার আসবে স্যার। 3 মিলিগ্রাম পার লিটার আসবে কি বিওডি? বের করে ফেলছো পুরাটা? প্রথম ডিও, প্রথম ডিও 3 আসছে না, ভুল আসছে তাহলে। প্রথম ডিও স্যার 10 আসবে, পরে 3 থেকে বাদ দিলে বিওডি 7 আসবে। ওকে, প্রথম ডিওটা 10 কিভাবে আসছে তুমি একটু সবাইকে বলো। স্যার ওই যে প্রথম আমরা 1000 ml 1 নরমাল হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট ইজ সোডিয়াম ইকুইভ্যালেন্ট টু থায়োসালফেট নিব, আর হ্যাঁ। এটা ইকুয়াল টু 8 গ্রাম অক্সিজেন আসবে। দেন 8 এখানে গ্রাম অক্সিজেন, তারপরে এখানে রাখছে 12.5 ml 0.025 নরমাল। 12 ml 0.025 নরমাল, এটা দিয়ে আমি ক্যালকুলেশন করলে এখানে 2.5
2.5 মিলিগ্রাম। মিলিগ্রাম আসছে, গুড। 2.5 জি স্যার। মিলিগ্রাম, কিন্তু 2.5 মিলিগ্রাম অক্সিজেন তো আছে 250 ml স্যাম্পলে। এই যে জি 250 স্যার, ml এটা 1000 ml এ কনভার্ট করে নিব, 1000 ml দেন কনভার্ট 10 করলে আসবে। 10 আসবে, তাহলে 10 হচ্ছে প্রথম ডিও। গুড, প্রথম ডিও বের হয়ে গেল। আর 5 দিন পর আরেকটা ডিও বের করতে হবে। কিন্তু আমি দেখো কত ভালো একটা প্রশ্ন করে ফেলছি যে তোমাদেরকে কষ্ট দিই নাই। 5 দিন পরে এটা পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে যদি এটা কষ্ট দিতেও চাই তাহলে তো পারা যাবে, তাই না? যে আমি যদি এটা এইভাবে 3 মিলিগ্রাম পার লিটার সরাসরি দিয়ে না দেই, বরং 3 মিলিগ্রাম পার লিটারের জায়গায় এখানেও এরকম সোডিয়াম থায়োসালফেটের ডেটা দিয়ে দিই, তাহলে আরো একটা ডিও বের করতে হবে। তারপর প্রথম ডিও থেকে পরের ডিওটা বাদ দিলে বিওডি বের হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। তা প্রথমটা আসছে আচ্ছা স্যার, পরের ডিউটার ভ্যালু যদি ডিরেক্ট না দিয়ে মনে করেন এখানে আবার যদি দেওয়া থাকতো, এখানে 12.5 ml দেওয়া ছিল, তখন ওখানে 15 ml দেওয়া থাকলো, বা এটা নর্মালিটির অন্য ভ্যালু দেওয়া থাকলে কি সেম ভাবে করবো, মানে ওই হ্যাঁ হ্যাঁ 250 ml এর জন্য? 250 ml এর জন্য দেওয়া থাকলে 250 থেকে 1000 এ নিয়ে তুমি সবসময় 1000 এ নিয়ে শেষ করবা, কারণ মিলিগ্রাম পার লিটারে শেষ করতে হবে আমার, তাই না? জি স্যার। হ্যাঁ, মিলিগ্রাম পার লিটারেই শেষ করবা সবসময়, অর্থাৎ তুমি লাস্ট লাইনটা সবসময় 1000 ml এই ক্যালকুলেট করবা। ঠিক আছে, ওকে। তো এখন তুমি প্রথমে একটা ডিও বের করলে, 5 দিন পরে আরেকটা ডিও দেওয়া আছে, এই দুইটা বিয়োগ করে, ওই যে ও প্রথম ডিওটা নোমান আমাকে বের করে বললো যে 10 পেয়েছে, আর 5 দিন পরে ডিওটা বের করে দেখা গেল 3, তাহলে 10 থেকে 3 গেলে হয়ে যাবে 7, তাহলে 7 হচ্ছে আমাদের বিওডি এর মান। এত সহজ প্রবলেম। আরেকটা প্রবলেম, আরেকটা কথা লিখেছি দেখো, another student determined the COD of the same water sample by chemical method। ও আলাদা করে করছে, ও 5 দিন অপেক্ষা করে নাই, ও ওই স্যাম্পলের মধ্যে হচ্ছে কেমিক্যাল ঢেলে দিছে, এর জন্য অক্সিজেন লাগছে হচ্ছে 12.5 ml পার লিটার। বলো সিওডি বেশি না বিওডি বেশি? তাহলে সিওডি বেশি। বিওডি কত ছিল? বিওডি আসছে 7 আর সিওডি আসছে 12.5, তাহলে জি। 12.5টা 7-এর থেকে বেশি। এখন তোমাকে 2 নম্বরে কি প্রশ্ন করছি দেখো, এক্সপ্লেইন ওয়াই দ্য সিওডি ভ্যালু ওয়াজ ফাউন্ড টু বি হায়ার দ্যান দ্য বিওডি ভ্যালু। কেন হায়ার পাওয়া গেছে, বলো কেন হায়ার পাওয়া গেছে? স্যার বিওডি তে হচ্ছে শুধুমাত্র ওই যে পচনশীল যেগুলা পানিতে ওগুলা ইয়ে হয়েছে, আর সিওডি তো ওই আপনার নন, উচ্চারণটা কি ওটাই তো ভুলে নন গেলাম। বায়োডিগ্রেডেবল, Non বায়োডিগ্রেডেবল biodegradable। সবাইকে, হ্যাঁ সবাইকেই হচ্ছে আমার ডিকম্পোজ করতে যে অক্সিজেন লাগবে সেটা মেজার করে সিওডি। আর বিওডি শুধু বায়োডিগ্রেডেবল যে পলিউটেন্ট গুলো সেগুলোকে ডিকম্পোজ করতে যে অক্সিজেন লাগবে সেটা মেজার করে। ফলে সিওডি ভ্যালুটা অবশ্যই বিওডি ভ্যালুর থেকে হায়ার হবে। তো এই ছিল আমাদের। তারপর স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, তারপর তো শেষ। তাহলে যারা ক্লাসটা করো নাই তাদের আসলে কি লাভ হলো আমি জানি না। যদি ক্লাসটা আবার পুরোটা করতে হয় তাহলে তো ওই সময়ই করে ফেলা ভালো ছিল, তাই না? খুব একটা লাভ হলো না আর কি, মানে না করে ঠিক পারা গেল না, তাই না? যাই হোক, তোমাদের সাথে আরেকটা ক্লাস নিতে পেরে ভালো লাগতেছে, অনেকদিন পরে পড়াতে পারলাম তোমাদেরকে। আর কি অবস্থা সবার, পড়াশোনার কি অবস্থা? স্যার ছুটিতে বাড়ি এসে তো পড়াশোনার অবস্থা একেবারে খারাপ। একদম খারাপ হয়ে গেছে। গুড, বলছিলাম চিল না করতে, ঈদের মধ্যে একটু পড়াশোনা করতে, তারপর চিল করে ফেলছি নাকি? স্যার বাড়িতে এসে তো এরকম হয় না পড়াশোনা। বাড়িতে আর না যেতা তাইলে তাড়াতাড়ি চলে আসতো। যাই হোক, সবাইকে গুড লাক। আর কোনো কারো কোয়েশ্চেন? এই যে পেজটা দেখতে পাচ্ছো, জি স্যার দেখা যাচ্ছে। কে ভুলে গেছে জিমেন ইফেক্ট? সিদ্দিকুর নাকি? জি স্যার। সিদ্দিকুর শুনেন স্যার, ওই যে জিমেন ইফেক্ট হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড যখন স্পেকট্রামের কাছে নিয়ে আসি তখন লাইনগুলো মাল্টিপল লাইনে স্প্লিট হয়ে যায়, মানে অনেকগুলো লাইন আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাকে জিমেন ইফেক্ট বলে, যে যে কয়টা লাইন ছিল স্পেকট্রামে তার থেকে অনেক বেশি লাইন আরো তৈরি হয়ে গেছে, এই যে স্প্লিট হয়ে গেল, ভাগ হয়ে গেল, আরো অনেক বেশি লাইন তৈরি হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে। এটাকে আমরা বলি হচ্ছে জিমেন ইফেক্ট। ঠিক আছে, জিমেন ইফেক্ট জিনিসটা কি এটা কি বোঝাতে পারলাম আগে? জি স্যার। ফাইন। এখন কথা হচ্ছে এটা কেন অনেকগুলো লাইনে ভাগ হয়ে যায়। এটার কারণ হচ্ছে, মনে করো ওখানে সমশক্তির অনেক অরবিটাল থাকে, মনে করো এই যে পিএক্স পিওয়াই পিজেড, এরা যখন সমশক্তির থাকে এদেরকে আমরা বলি ডিজেনারেট। ডিজেনারেট মানে অফ সেম এনার্জি। ঠিক আছে, এখন স্যার তুমি ডিজেনারেট মানে কি বলছেন? এই যে পাশেই লেখা আছে, একটু পড়েন না, অফ সেম এনার্জি, অফ সেম এনার্জি। সেম এনার্জি। হ্যাঁ, মানে একই এনার্জির অনেকগুলো অরবিটাল থাকতে পারে। এটা আমি পি দিয়ে এক্সাম্পল দিছি, ডি তেও কিছু ডিজেনারেট থাকতে পারে। তো এখন তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড
নিয়ে আসো তখন এই ডিজেনারেসিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ পি এর এনার্জি, পি এক্স এর এনার্জি, পি ওয়াই এর এনার্জি, পি জেড এর এনার্জি যে সমান ছিল, এই সমান ডিজেনারেসিটা এটা ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ পি এক্স এর এনার্জি বেশি হয়ে যেতে পারে পি ওয়াই এর থেকে, পি ওয়াই এর এনার্জি পি জেড এর থেকে বেশি হতে পারে, বা যে কারোর থেকে বেশি হয়ে যেতে পারে। তো তখন এক একটা অরবিটাল তখন তাহলে আর সবাই একই লাইনে নাই, কেউ উপরে উঠে গেছে, কেউ নিচে নেমে গেছে, তাই না? অর্থাৎ শক্তি কারো বেড়ে গেছে, কারো কমে গেছে। তাহলে এখন মনে করো শক্তির বিচারে পিএক্স টা শক্তি বেড়ে গেছে, পিওয়াই টা একটু কমে গেছে। তাহলে পিএক্স থেকে ইলেকট্রন যদি নিচে লাফ দেয়, অর্থাৎ নিচের একটা অরবিটে লাফ দেয়, তাহলে যেমন শক্তি বিকিরণ করবে, পিওয়াই থেকে লাফ দিলে তো তেমন শক্তি বিকিরণ করবে না স্যার, কারণ জি পিএক্স তো উপরে। এটা তাহলে এই যে ডিজেনারেসিটা নষ্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আনার কারণে, এজন্যই এতক্ষণ যে একই রকমের লাইন পাচ্ছিলাম, একই রকম শক্তি বিকিরিত হচ্ছিল, এখন ডিফারেন্ট পিএক্স, পিওয়াই, পিজেড এর জন্য 3 রকমের শক্তি বিকিরিত হচ্ছে। ফলে এই যে মাল্টিপল রকমের ট্রানজিশন হচ্ছে, আমরা মাল্টিপল স্পেকট্রাল লাইন পাচ্ছি। এটা ছিল জিম্যান ইফেক্ট। ঠিক আছে স্যার স্যার? এখানে মানে পিএক্স টাই কি মানে শক্তি বিকিরণ করবে নাকি এরকম কোনো কনসেপ্ট আছে মানে ম্যাগনেটিক ফিল্ড আনার পরে? পিএক্স তো একটা অরবিটাল, পিএক্স থেকে মানে যখন আমি বলি কোন শোনো, অরবিটালটা স্যার মানে শক্তি বিকিরণ বেশি করবে, এটা কি? শক্তি বিকিরণ করবে কেন অরবিটাল? শক্তি বিকিরণ করবে তো এনার্জি, ইলেকট্রন। ইলেকট্রন যখন একটা হায়ার অরবিট থেকে একটা লোয়ার অরবিটে লাফ দেয়, তখন শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, অরবিটালে তো ইলেকট্রন থাকবে, ইলেকট্রন অরবিটাল কিভাবে বিকিরণ করবে শক্তি? ওকে, এখন পিএক্স, না পিওয়াই, মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে কোন অরবিটালে শক্তি বেশি থাকবে না এটা। এটা ঠিক না, এটা তুমি ম্যাগনেটিক ফিল্ড কোন দিক থেকে আনছো তার উপরে ডিপেন্ড করবে। কোন ধরো পি এক্স এক্স অক্ষ বরাবর যদি আনো, তাহলে পি এক্স এর সাথে এক রকমের ইন্টারঅ্যাকশন হবে। তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই অক্ষ বরাবর আনো, আরেক রকম হবে। জেড অক্ষ বরাবর আনো, তাহলে আরেক রকম হবে। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো ডিমান্ড? ও একটু এটা ডিমান্ড করছে, এটা পূরণ করলাম। জিম্যান ইফেক্ট ছাড়া আর কারো কোনো জিজ্ঞাসা?